শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে রাসায়নিক বন্ধনের উপর কি কি সিকিউ এসেছে সব তুমি দেখে নিলা। পরবর্তী যখন তুমি রিভিশন দিতে যাবে দেখবে এই অধ্যায়টা একদম পানি পানি লাগতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম এসএসসি 25 ওয়ান শট সিকিউ ক্লাসে এবং মিশন 50 আউট অফ 50 প্রোগ্রামে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন নিয়ে। এর আগে আমরা 3টা অধ্যায় কমপ্লিট করেছি, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী। যারা 3টি ক্লাসের একটি ক্লাসও যদি মিস করে থাকো তারা আমাদের ডিসক্রিপশনে তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে, ওগুলোতে ঢুকে তুমি অবভিয়াসলি ক্লাসগুলো করে নিও। তাহলে আমরা আজকে টপ 30টা কোশ্চেন, সিকিউর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো ইনশাল্লাহ আজকে ক্লাসের পর তোমার রাসায়নিক বন্ধনের উপর কোনো প্রবলেম হবে না এবং জোস একটা রিভিশন হয়ে যাবে। ওকে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথম ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখি, রাশিয়া বোর্ড 2024 এসেছিল। বলেছে উদ্দীপকের আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে। আর মৌলটা কি দেখো, কার্বনের সাথে এখানে দুইটা আর মিলে CH2 উৎপন্ন হয়েছে। তার মানে কার্বনের সাথে যে আরটা কে এস, মানে কে সালফার, এসটাকে সালফার, এই আরটা বুঝাইছে হচ্ছে এসকে, এসটাকে সালফার। এখন সালফার একাধিক যোজনী প্রদর্শন করে সেটা আমাকে দেখাতে হবে। তার আগে যে যোজনী, দেখো কিওয়ার্ডটা কি এখানে যোজনী, তো তুমি সবার আগে যোজনীর সংজ্ঞাটা দিলা। সংজ্ঞা দেওয়ার পরে এখন সালফারের যে একাধিক যোজনী কি কি সেটা তোমাকে উল্লেখ করতে হবে। যেমন সালফারের জন্য তোমার একাধিক যোজনী হচ্ছে, একটা হয় 2, একটা হয় 4, একটা হয় 6। এতটুকু পর্যন্তই করলে হবে না বাবা, এতটুকু পর্যন্ত করলে হবে না। যোজনীর সংজ্ঞা দিলা, এটা প্রথমে তো এটা আইডেন্টিফাই করবো আরটা যে সালফার, এরপরে যোজনীর সংজ্ঞা দিলা, এরপরে সালফারের যে 3টা যোজনী এটা দিলা। এরপরে যেটা কাজ হচ্ছে তোমার সালফার যোজনী যখন 2 হয় তখন কোন যৌগটা তৈরি হয় এটা এক্সাম্পল দিবা, হাইড্রোজেন সালফাইড, এবং কিভাবে গঠিত হয় সেটাও দেখাতে পারো, অথবা SF2 দিয়ে দেখাতে পারো যে যখন হাইড্রোজেন সালফাইড বা সালফার ডাইফ্লোরাইড তৈরি হয় তখন সালফারের যোজনী কত হয় 2। আবার 4 কখন হয়, যখন ধরো SF4 অথবা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 6 কখন হয়, যখন হচ্ছে SF6 অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইড এবং সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। এইগুলোর ক্ষেত্রে তাদের যোজনী চেঞ্জ হতে থাকে, এখানে যোজনী 2, এখানে 4, এখানে 6। তো তুমি যে কোনো একটার এক্সাম্পল দিবা, এই যে হাইড্রোজেন সালফাইড কীভাবে গঠিত হয় সেটা দেখাই দিলা, আর এখানে সালফারের যোজনী কত 2, এটাও দেখাই দিবা যে এখানে সালফার হেক্সাফ্লোরাইড অথবা সালফার ডাইঅক্সাইড কীভাবে গঠিত হয় এবং তাদের যোজনী কত 4। 6টাও দেখাইতে পারো সালফার হেক্সাফ্লোরাইড এবং সালফার ট্রাইঅক্সাইড কীভাবে গঠিত হয় এবং তাদের যোজনী কীভাবে 6 হয়। আমি হলে কি করতাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। আমি হলে এক একটা বন্ধন আমি এক্সাম্পল তো দিতাম, সাথে আরেকটা কাজ করতাম, এদের স্ট্রাকচারটাও দেখাই দিতাম। যেমন দেখো হাইড্রোজেন সালফাইড না, তাহলে হাইড্রোজেন সালফাইডে স্ট্রাকচারটা কীরকম, এই যে এরকম না, যেখানে সালফারের হাত দুই হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরে রাখছে, এখানে সালফারের যোজনী কত 2। তারপর আবার সালফার ডাইফ্লোরাইড দেখো দুইটা ফ্লোরিনকে কি করছে ধরে রাখছে, যোজনী কত 2। আবার এই সাইডে আছে সালফার হেক্সাফ্লোরাইড, এখানে আমি স্ট্রাকচারটা দেখাই দিতাম সালফার হেক্সাফ্লোরাইডের কীভাবে, এই যে ধরো এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এই যে দেখো 1 2 3 4টা, 4 হাতে 4টা ফ্লোরিনকে ধরে রাখছে। সালফার ডাইঅক্সাইডটাও এঁকে ফেলতাম, দেখো সালফার ডাইঅক্সাইডটা এঁকে ফেলি এখানে, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, 4টা হাত 1 2 3 4টা হাত সালফারের, 4টা হাত দিয়ে 2টা অক্সিজেনকে ধরে রাখছে। সালফার হেক্সাফ্লোরাইডটাও আমি দেখাইতাম, দেখো এই যে, তাহলে এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এই যে সালফার হেক্সাফ্লোরাইড স্ট্রাকচার। SO3টাও দেখাইতাম, এই যে দেখো SO3টা এখানে দেখাচ্ছি, এই যে শেষ। অলরাইট, আচ্ছা তাহলে এই হচ্ছে স্ট্রাকচার, এই হচ্ছে যৌগগুলার স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমি এইভাবে ব্যাপারটা বিশ্লেষণ করবো। তুমি যে কোনো 3টা মানে 2 যোজনীয় একটা যৌগ কীভাবে গঠিত হয় সেটা দেখাবা, মেকানিজমটা। সালফার টেট্রাফ্লোরাইডটা দেখাতে পারো, সালফার হেক্সাফ্লোরাইডটাও দেখাতে পারো, 3টা দেখাবা, এরপরে তুমি এদের স্ট্রাকচারগুলো দিয়ে দেবো। ইনশাল্লাহ এত কিছু লেখা থাকলে তোমাকে কখনোই মার্কস কাটবে না, ইনশাল্লাহ তুমি 4 পাবা। ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়েছে, তাহলে এখানে 2A উৎপন্ন হয়েছে, D উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে এটা আবার G লেখা, G মানে কি গ্যাস। এটা হচ্ছে অধ্যায় 12 যারা পড়ছো তারা এই বিক্রিয়ার সাথে পরিচিত, তারা হয়তো বা দেখছো যে অ্যামোনিয়া কীভাবে উৎপন্ন করতে হয়। এটা হচ্ছে সেই বিক্রিয়াটা, অধ্যায় 12তে আছে অ্যামোনিয়া। গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া, ওই অ্যামোনিয়াটা কীভাবে প্রস্তুত করতে হয়। তাহলে এখানে 2A এটা হচ্ছে অ্যামোনিয়া NH3, আর ডিটা কি বলতো, ডিটা হচ্ছে যে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে তৈরি করছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে বলছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের ডিটা মানে কি ক্যালসিয়াম ক্লোরাইড, ডি যৌগটির বন্ধন গঠন প্রক্রিয়া। আচ্ছা, ক্যালসিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়, তাই না। ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে, অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ক্যালসিয়াম এখানে ইলেকট্রন ত্যাগ করবে, তাই না। তাহলে এই যে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে ক্যালসিয়াম 2+, এবং সেখানে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে বলো তো, এটা মেনশন করা উচিত,
সে হচ্ছে এখানে আর্গনের ইলেকট্রন সর্জন করবে। অলরাইট। আর ক্লোরিন, একটা এখানে কয়টা ক্লোরিন আছে? দুইটা। একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে ক্লোরাইড আয়ন। আর এখানে টোটাল দুইটা ক্লোরিন আছে, তাহলে দুইটা ক্লোরিন টোটাল দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরাইড আয়ন তৈরি হবে। পরবর্তীতে এই ক্যালসিয়াম 2+ এবং দুইটা ক্লোরাইড আয়ন মিলে ক্যালসিয়াম ক্লোরাইডটা কী করবে? তৈরি করবে। এই যে ক্যালসিয়াম 2+ এবং তোমার হচ্ছে ক্লোরাইড আয়ন, এই দুইটা মিলে তৈরি করবে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন ভাইয়া শুধুমাত্র সমীকরণ দিলেই কি হবে? না, শুধুমাত্র সমীকরণ দিলে হবে না, তোমাকে চিত্রটাও কি করতে হবে? আঁকতে হবে। আমি তোমাকে চিত্রটা একটু এঁকে দেখাচ্ছি। দেখো, এই যে ক্যালসিয়ামের চিত্রটা আঁকবা। এই যে ক্যালসিয়াম প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে 8টা ইলেকট্রন বিন্যাস করবো, তাইলেই হবে। তাইলে বুঝতে পারবা কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন যাচ্ছে। 3 নম্বর কক্ষপথেও 8টা, 1 2 3 4 5 6 7 8। আর শেষ কক্ষপথে 4 নম্বর কক্ষপথে কয়টা? 2টা, রাইট। এই যে এখানে একটা, এখানে 2টা, তাহলে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, রাইট। 2টা ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দিলে এখন শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে 4 নম্বর কক্ষপথ কি আর আছে? নাই। তাহলে এখন 3টা কক্ষপথ তার। তাহলে এই যে ক্যালসিয়াম প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এই যে তৃতীয় কক্ষপথেও 8টা, এই যে 8, শেষ, ডান। আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি হচ্ছে দিয়ে দিবে উপরে 2+, কারণ পজিটিভিটি বাড়বে। ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভিটি কি হয়? বাড়ে। গেল। এটা এত বড় করে আঁকছি বোঝানোর জন্য। এখন ক্লোরিনেরটা দেখাই। তো ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে কয়টা? 8টা, এই যে 8টা দাও। 3 নম্বর কক্ষপথে কয়টা? 7টা, এই যে 2 2 2 এখানে। তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে এখন ক্লোরিনের কয়টা হয়ে যাবে? টোটাল 18টা ইলেকট্রন। শেষ কক্ষপথে 7টা ছিল, এখন 8টা হবে। তাহলে এই যে ক্লোরিন 2টা, এখানে 8টা, এখানেও কি 8টা, এই যে। আর তুমি অবশ্যই এখানে কয়টা ক্লোরিন অ্যাড হয়েছে? টোটাল 2টা, এটা মেনশন করে দিবা, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2, তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিব, শেষ, ঠিক আছে। ওকে, এই চিত্রগুলো অবশ্যই তোমাকে আঁকতে হবে। ওকে, এটা হচ্ছে একটা আয়নিক বন্ধন। ওকে, তারপরে এটা বলে দিবেন, এনশিওর করো আরও কিছু জিনিস, যেমন হচ্ছে যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে না, ওর একটা নাম আছে, ওর নাম হচ্ছে কি? ক্যাটায়ন। এটা লিখে দিতে পারো, ওর নাম কি? ক্যাটায়ন। লিখতে তো দোষ নাই, যত ইনফরমেশন দিবা ততই স্যার ইমপ্রেস হবে, তোমাকে নাম্বার বাড়াই দিবে। মানে হচ্ছে কাটার কোনো সুযোগ নেই, ইনশাল্লাহ কাটার কোনো সুযোগ তুমি দিবা না। এটা হচ্ছে অ্যানায়ন। অলরাইট, শেষ, বুঝা গেছে? আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আসি আমরা। পরের কোশ্চেনটা কি বলছে? আচ্ছা, এখানে এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। এটা কি দেখি? এ হচ্ছে NH2 শেষ স্তরের ইলেকট্রোবিন্যাসে দেওয়া আছে, মানে শেষ কক্ষপথে ইলেকট্রোবিন্যাস NH2NP5, আর শেষ পর্যায়টা কত? 2। তাহলে এখানে হবে এর জন্য 2s2 2p5, তাই না? এই যে এটা, এবং 2s2 এর আগে কে আছে? 1s2। তাহলে 2 2 4 5 9, তার মানে এটা কাকে বোঝাচ্ছে বলো তো? ফ্লোরিন। কাকে বোঝাচ্ছে ভাইয়া? ফ্লোরিন। তার মানে এটা হচ্ছে এ, যে হচ্ছে ফ্লোরিন। আর কার কথা বলছে? সি। এই যে সি, NS1 চতুর্থ কক্ষপথ, তাহলে মানে বুঝাইছে 4s1, তাই না? এই যে এই এন এর মানটা 4, তাহলে 4s1। তার সামনে আগে যা যা আছে এগুলো লিখতে হবে না। তার আগে আছে 3p6, তার আগে আছে হচ্ছে 3s2 2p6 2s2 1s2 2 2 4 6 10 12 6 18 19, রাইট। তাহলে এটা কে? পটাশিয়াম। এটা হচ্ছে পটাশিয়াম। তাহলে এই যে পটাশিয়ামটা, এটা কোনটা? সি। তাহলে এই যে এ আর সি, এটা কি? এটা হচ্ছে একটা অধাতু। এটা সিটা কি? সিটা একটা ধাতু। সিটা কে? পটাশিয়াম। তাহলে ফ্লোরিন হচ্ছে একটা অধাতু, পটাশিয়াম একটা ধাতু। তার ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়, রাইট। তাহলে তার কীভাবে? ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। তো আয়নিক বন্ধনের সংখ্যাটা দিবা। তো কে হচ্ছে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করবে? যে কে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করবে। কেন? কারণ যাতে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন সর্জন করতে পারে। কারণ তার দেখো, তার কয়টা ইলেকট্রন? 19টা না? একটা যদি ছেড়ে দেয় তাহলে কয়টা হবে? 18টা। এটা কার? এটা হচ্ছে আর্গনের নিষ্ক্রিয় মৌল। তাহলে এখানে হবে K+, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রোবিন্যাস। আর এটার নামটাও দিয়ে দেও ক্যাটায়ন। ওকে, আচ্ছা। তারপরে এখানে ফ্লোরিন, একটা ফ্লোরিনে আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে ফ্লোরিন মাইনাস। এটা কি? অ্যানায়ন। এটা হচ্ছে অ্যানায়ন। এবং এ কার ইলেকট্রন সর্জন করলো বলো তো? এ হচ্ছে
তোমার নিয়নের ইলেকট্রোমিনাস অর্জন করছে, নিয়ন। আগেরটা হয়তো দেখছো তুমি, আগেরটাতে দেখছিলাম যে ক্যালসিয়াম 2+ আর্গনের ইলেকট্রোমিনাস অর্জন করছে। সিমিলারলি একটা ক্লোরাইড আয়ন বা Cl- সেও আর্গনের ইলেকট্রোমিনাসই কি করছিল, অর্জন করছিল, তাই না? আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার নিয়নের ইলেকট্রোমিনাস অর্জন করছে। এরপরে কি করবা, এরপরে এই যে K+ এবং F- মিলে পটাশিয়াম ফ্লোরাইডটা তৈরি করবে। এই যে K+ আর F- মিলে পটাশিয়াম ফ্লোরাইডটা তৈরি করলো, ডান। এরপরে কি করতে হবে, এখন কাজ শেষ হয় নাই, চিত্র আঁকতে হবে। চিত্রটা আঁকতে হবে, এই যে পটাশিয়ামের চিত্রটা আঁকো। পটাশিয়াম প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, ইলেকট্রোমিনাস থেকে দেখতে পারবা। তৃতীয় কক্ষপথে 8টা, এই যে। চতুর্থ কক্ষপথে কয়টা ছিল, একটা ইলেকট্রন চলে যাবে, ফলে এখানে পটাশিয়াম প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা, এই যে। আর এখানে হচ্ছে প্লাস, পটাশিয়াম প্লাস আয়ন, ঠিক আছে? আচ্ছা, আর কে ছিল, ফ্লোরিন। তাহলে এই যে ফ্লোরিন হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 7টা, এই যে। সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে এখানে ফ্লোরিন লাস্ট কক্ষপথে এখন কয়টা হয়েছে, 8টা, আগে ছিল 7টা, এই যে। ডান, শেষ। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই আমরা। Y এবং Z দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলে X এবং Z দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয়। আচ্ছা, Y এবং Z, আগে দেখি কোনটা কে, Y এবং Z, তাই না? আচ্ছা, X থেকে শুরু করি, Xটা কে। এখানে N এর মানটা বুঝাইছে 2 বসাইতে, তাহলে 2s2 হবে, রাইট? আচ্ছা, তাহলে 2s2 যদি হয়, এটা X ইকুয়াল টু হচ্ছে এখানে 2p2 2s2, তাহলে সামনে কি আছে 1s2, তাহলে 2 2 4 2 6, তার মানে এটা হচ্ছে কার্বন। এক্সটা কি, কার্বন। ওয়াইটা কি দেখি, ওয়াই হচ্ছে পর্যায় 4 গ্রুপ 11। আচ্ছা, পর্যায় 4 গ্রুপ 11। পর্যায় 4 শুরু হয় কোত্থেকে বলো তো, পটাশিয়াম থেকে। পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, আয়রন, তারপর হচ্ছে তোমার কবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, এটা দেখবা কপার, এটাকে কপার, ওয়াইটা হচ্ছে কে, কপার। ওয়াইটা হচ্ছে তোমার কে, কপার। যার পর্যায় 4 এবং গ্রুপ কত, 11। আর জেডটা কি দেখি, জেড হচ্ছে এখানে এন এর মান 3 বসাইতে হবে, রাইট? আচ্ছা, এন এর মান কত বসাইতে হবে, 3। তাহলে এখানে যদি 3 বসাই, তাহলে 3p5, আর এখানে কি 3s2, আর সামনে আরও বসাইতে হবে 2p6 2s2 1s2, তা 2 2 4 6 10 12 5 17, তার মানে এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, এখন আসি, সব ডিটারমাইন করা শেষ, কে কোনটা। ওয়াই এবং জেড, ওয়াই এবং জেড মানে কপার এবং ক্লোরিন মিলে কি তৈরি হবে, কপার ক্লোরাইড। এই যে কপার ক্লোরাইড, এই যে। এটা পানিতে দ্রবণীয় হলেও এটা পানিতে মিশে, এটা কথা বলছে। কিন্তু এক্স এবং জেড, এক্সটা কি কার্বন আর এটা কি ক্লোরিন, তাহলে কার্বন এবং ক্লোরিন মিলে কি তৈরি করে বলতো, CCl4। তাহলে আরেকটা যৌগকে CCl4, এই যে এটা। এটা কি 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 নিয়ে যৌগ তৈরি করছে, এটা হচ্ছে এক্স এবং জেড মিলে তৈরি করছে। আর উপরেরটা হচ্ছে ওয়াই এবং জেড, ওয়াই ও জেড। ওকে, তাহলে বলছে যে এটা পানিতে দ্রবণীয়, কিন্তু এটা দ্রবণীয় না। হ্যাঁ, এটা একটা অপোলার যৌগ। এটা কি একটা অপোলার যৌগ, অপোলার যৌগগুলো পানিতে মিশে না, তো এটা পানিতে মিশবে না, ঠিক আছে? কিন্তু এটা কেন পানিতে মিশবে, দেখো, কারণ এটা একটা আয়নিক যৌগ। কপার একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, ঠিক একটা আয়নিক যৌগ। কারণ এখান থেকে কপার ক্লোরাইড থেকে আমি পাচ্ছি কি কি দেখো, কপার 2+ পাচ্ছি এবং 2 ক্লোরিন মাইনাস পাচ্ছি। তাহলে এখানে এটা অবশ্যই একটা আয়নিক যৌগ এবং এটা পানিতে মিশে। আয়নিক যৌগ এবং পোলার যৌগগুলো কি হয়, পানিতে মিশে। দেখো পানির অণুগুলো কিভাবে আসে, এই যে পানির অণুগুলো এখানে অ্যাটাক করবে। এই যে পানির অণু, যে পানির অণু ধরো 3টা দিয়ে বুঝাইলাম আর কি, তুমি আরও দিও, ঠিক আছে? আর এখানে Δ2 মাইনাস আমরা জানি, এখানে ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা Δ2 মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা Δ2 মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, শেষ। কপার 2+টা পানিতে যখন যায় তখন আয়ন অবস্থায় থাকে এবং এটাকে পানির অণুগুলো ঘিরে ধরে এটাকে মিশিয়ে ফেলে। তেমনি ক্লোরাইড আয়নটা দেখো 2Cl-। আর এটা তো বুঝছো যে পানির অণুর কাছাকাছি অক্সিজেনের আয়নগুলো কেন, কারণ অক্সিজেন হচ্ছে নেগেটিভ চার্জ, কপার 2+ কি পজিটিভ, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। তাই এখানে অক্সিজেনের চার্জগুলো থাকবে কাছাকাছি না, হাইড্রোজেনের গুলো, এই যে হাইড্রোজেন, এই যে
হাইড্রোজেন, হাইড্রোজেন। ওকে, আচ্ছা, এটা ডেল্টা টু মাইনাস, এটা ডেল্টা টু মাইনাস, এটাও ডেল্টা টু মাইনাস, এটা ডেল্টা প্লাস, এই যে প্লাস নেগেটিভকে আকর্ষণ করে। ওকে, তাহলে এই চিত্রটা দিয়ে দিবে আর বলে দিবে CCl4 একটা অপোলার যৌগ, এটা পানিতে মিশে না। ওকে, পরে কোশ্চেনটাতে যাই আমরা। উদ্দীপকের মৌল দ্বারা গঠিত XY4 এবং ZY যৌগের একটি পানিতে দ্রবণীয় হলে অপরটি অদ্রবণীয়। আচ্ছা, দেখি আমরা XY4টা কি, এক্সটা কি, যার ভর সংখ্যা 6। তাহলে ভর সংখ্যা 6 কার বলো তো? কার্বনের। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার ভর সংখ্যা কত? তার ভর সংখ্যা 12। তাহলে X হচ্ছে কার্বন, X হচ্ছে কার্বন। এরপরে ওয়াইটা যার ভর সংখ্যা 35, তাহলে 35 কার? আমরা 35.5 পড়ছি, কার বলো তো? ক্লোরিনের। তাহলে ওয়াইটা হচ্ছে এখানে ক্লোরিন, ক্লোরিন 17। আর জেডটা কি বলো তো? জেড হচ্ছে যার ভর সংখ্যা 23, 23 কার হয়? সোডিয়ামের, রাইট? 23 হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে 23। তাহলে এখন আমাকে কি বলছে? আমাকে বলছে যে XY4 মানে CCl4 এটা এবং YZ এর মধ্যে একটি পানিতে দ্রবণীয় আর একটা পানিতে অদ্রবণীয়। তাহলে এটা তো আমরা একটু আগে দেখলাম, এটা পানিতে মিশে না, পানিতে মিশে না, পানিতে অদ্রবণীয়, কারণ এটা একটা অপোলার যৌগ, অদ্রবণীয়, অপোলার, অপোলার যৌগ। আর পানিতে মিশে কোনগুলা? পোলার যৌগ এবং আয়নিক যৌগগুলা। তো এখন Y এবং Z মিলে যেটা গঠিত, এটা তো NaCl, তাই না? NaCl, এটা হচ্ছে তোমার কি XY4, আর এটা কি? এটা হচ্ছে তোমার হচ্ছে কি ZY, NaCl। তো এটা তো পানিতে মিশে, পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। কিভাবে দ্রবণীয়? ওই যে তুমি হচ্ছে NaClটাকে যখন ভাঙবা, NaClটাকে ভাঙলে তুমি পাবা Na প্লাস এবং Cl মাইনাস, তাই না? এই Na প্লাসের সাথে ওই যে একটু আগে যেভাবে চিত্র শিখাইলাম না, Na প্লাসের সাথে এই পানির অণুগুলা দিবা, আর Cl মাইনাসের সাথে এই পানির অণুগুলা দিবা। এইভাবে দেখালেই হয়ে যাবে, একই চিত্র সবগুলাতে, পানিতে দ্রবণীয় চিত্রগুলা একই। ওকে, আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে যাই। R এবং S মৌলের বন্ধন গঠনকালে এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। আচ্ছা, R এবং Sটা কি? চলো ফাইন্ড আউট করি। R এবং S, আচ্ছা, R এ 1 2টা আছে, শেষ কক্ষপথে 8টা 10টা, আর এখানে 2টা 12, 2টা 12, 2টা 14 আর একটা 15টা, তার মানে 8টা হচ্ছে ফসফরাস। কত টোটাল ইলেকট্রন? 15টা, তার মানে 8টা হচ্ছে ফসফরাস। এসটা কি দেখি? এসে হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, পরটাতে 8টা 10টা, 12 13 14 15 16 17, তার মানে এসটা হচ্ছে ক্লোরিন, রাইট? এসটা হচ্ছে ক্লোরিন। তাহলে বলছে আরে এস মৌলের বন্ধন গঠনকালে, মানে এটা আর এটা যখন বন্ধন গঠন করবে তখন এর একটা যৌগ কি করে? অষ্টক নিয়ম ভঙ্গ করে। আচ্ছা, তার মানে ফসফরাস এবং ক্লোরিন মিলে কিন্তু দুইটা যৌগ তৈরি করে, তাই না? একটা হচ্ছে PCl3 আর একটা কি PCl5। তো দেখবা এই দুইটার মধ্যে এটা হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে, অষ্টক নিয়ম কি করে? মেনে চলে। এটা হচ্ছে অষ্টক নিয়ম কি করে? মেনে চলে। কিন্তু PCl5 যেটা, এটা হচ্ছে অষ্টক কি? সম্প্রসারণ। এটা কি? অষ্টক সম্প্রসারণ। এটা অষ্টক নিয়ম মেনে চলে না, অষ্টক সম্প্রসারণ, এটা অষ্টক নিয়ম মেনে চলে না। ওকে, তাহলে আমরা একটু মেকানিজমটা একটু দেখি, চলো, PCl3 এর। তাহলে এখানে যেটা হয় যে ফসফরাস, প্রথমে আমরা PCl3 তৈরি করব। ওকে, এটা তাহলে আমি দেখাচ্ছি এখানে চিত্রসহ। তাহলে ফসফরাস 15, তাহলে এখানে 1s2 2s2 2p6 3s2 3p3, এটা। তাহলে এখানে দেখো এটা তো ইলেকট্রন মিলেছে 1s2 2s2 2p6 3s2 3p3। বেজোর ইলেকট্রনগুলো কোথায় এটা ফাউন্ড আউট করবে? যে এখানে বেজোর ইলেকট্রন আছে কয়টা? 3টায়, যে 1 2 3। এরপরে ক্লোরিনের ইলেকট্রন মিনাস করো, ক্লোরিন দেখবে একটা বেজোর ইলেকট্রন, কয়টা? একটা। দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, এই যে একটা বেজোর ইলেকট্রন কোথায়? যে এখানে, এই যে বেজোর ইলেকট্রন, এটা কি করে? এখানে শেয়ার করে, আরেকটা ক্লোরিন এসে এখানে শেয়ার করে, আরেকটা ক্লোরিন এসে এখানে শেয়ার করে। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা এরকম হয় যে একটা ক্লোরিন এসে এখানে তার বেজোর ইলেকট্রনটা এখানে শেয়ার করে, আরেকটা ক্লোরিন এসে তার বেজোর ইলেকট্রনটা এখানে শেয়ার করে, আরেকটা ক্লোরিন এসে তার বেজোর ইলেকট্রনটা এখানে শেয়ার করে। তাহলে এখানে PCl3টা তৈরি হয়। তো এখানে দেখতে কিরকম চিত্রটা আমি একটু এখানে দেখাই, এরকম
ফসফরাস, এখানে একটা ক্লোরিন, ধরো এখানে একটা ক্লোরিন, আর এই জায়গায় একটা ক্লোরিন, ঠিক আছে এরকম। তাহলে এই ফসফরাসের চারিদিকে 3টা ক্লোরিন। এটাকে এখন আমি দেখো ফসফরাসের 3টা হাত নাই, যে 1টা 2টা 3টা, 3 হাতে 3টা ক্লোরিনকে ধরে রাখছে, আর প্রতিটা হাতে 2টা ইলেকট্রন শেয়ার হবে। একটা আসবে ক্লোরিন থেকে আর একটা আসবে কি ফসফরাসের থেকে, দেখছো? তাহলে এখন এটাকে আমি একটু তোমাকে ব্রড করে দেখাই। তাহলে এখানে দেখো ফসফরাস, এই যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, রিকমেন্ডেশন করে দেখবা। আর তৃতীয় কক্ষপথে দেখবা এক জোড়া আছে এখানে, এই যে এক জোড়া আছে, আর বাকি 3টা বেজোড়। তাহলে এখানে এক জোড়া দাও, বাকি 3টা এই যে বেজোড় দাও। আর এখানে আসবে কি ক্লোরিন। তার ক্লোরিনটা কীভাবে আঁকবা দেখো, এই যে ক্লোরিনটা নিবা, নেওয়ার পরে শেষ কক্ষপথটা আগে অ্যাটাচ করে দিবা। এই যে ক্লোরিনটা নিবা, শেষ কক্ষপথটা আগে অ্যাটাচ করে দিবা। এই যে এই যে এই যে এই ইলেকট্রনটা কার? ক্লোরিনের। যে ক্লোরিনটা দিবা, শেষ কক্ষপথটা অ্যাটাচ করে দিবা, এই যে। ওকে, এরপরে হচ্ছে বাকি জায়গাগুলোতে দিবা, এই যে 2টা 2টা 2টা, মানে এখন ইলেকট্রোমিনেশন অনুযায়ী দিবা। আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ, আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এই যে 8টা আছে, দিয়ে দিবা, শেষ। সিমিলারলি এখানেও পারবো আশা করি, যে এখানে হচ্ছে দিলাম আমি 8টা, আর এখানে হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। আরেকটা জিনিস বলি তোমাকে, যে PCl3 গঠনকালে তুমি হয়তো দেখছো কেন্দ্রীয় পরমাণুটা ফসফরাস, তার শেষ কক্ষপথে কয়টা? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, মানে 8টা ইলেকট্রন আছে। তার মানে সে অষ্টক নিয়ম কি করে? পালন করে। ওকে, আচ্ছা। তারপর এখানে 2টা, এই যে, আর এখানে ক্লোরিন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা, শেষ। চিত্রটা হয়ে গেছে, বোঝা গেছে? আচ্ছা, এই ছিল PCl3। এখন PCl5টাও তোমাকে এঁকে দেখানোটা বেটার। মেকানিজমটা আগে দেখি। সেম ফসফরাস আমি আগে লিখি, এই যে 1s2 2s2 2p6 3s2 3p3, এটা ছিল না? আচ্ছা, এটা ছিল, রাইট? এটা ছিল হচ্ছে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এখন তুমি হয়তো দেখছো যে এখানে বেজোর ইলেকট্রন কয়টা? 3টা। তো এখন আমি যদি PCl5 তৈরি করতে চাই, আগেটা কি তৈরি করছিলাম? PCl3। এখন আমি চাচ্ছি যে PCl5 তৈরি করতে। এই যেটা PCl5 যদি তৈরি করতে চাই, তাহলে আমার বেজোর ইলেকট্রন কয়টা লাগবে? 5টা না? এখানে আছে কয়টা? 3টা। লাগবে কয়টা এখন? 5টা। তাহলে কি করা যায় দেখো, মনে রাখবা 3 নম্বর কক্ষপথে 3s3p বাদে আরেকজন আছে, কে বলো তো? 3d। কিন্তু 3dতে কোনো ইলেকট্রন নাই, মানে এই বক্সগুলো কি ফাঁকা, বক্সগুলো কি ফাঁকা। 2 3 4 5। এখন যখন তুমি ফসফরাসকে উত্তেজিত করবা, এটাকে যখন উত্তেজিত করবা মানে তাপ দিবা, তখন কি হয় জানো? তখন বেজোর ইলেকট্রন বেড়ে যায়। কিভাবে? এই 3s থেকে একটা ইলেকট্রন জাম দিয়ে 3dতে চলে যায়। তাহলে ব্যাপারটা এরকম হবে, 1s2 2s2 2p6 3s1 হবে এখন 3p3 আর 3d1, রাইট? এখন দেখো এখানে বেজোর ইলেকট্রন কয়টা? 5টা। একটা, এখানে 3টা, আর এখানে একটা। ওকে, তাহলে ক্লোরিন আছে না আমার? 5টা ক্লোরিন আসবে একবার PCl5 এর জন্য। যে একটা ক্লোরিন তার একটা বেজোর ইলেকট্রন এখানে শেয়ার করবে। এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এই শেষ। ওকে, এখন চিত্রটা কি আঁকা লাগবে না? অবশ্যই আঁকা লাগবে। তোমাকে আগে ডায়াগ্রামটা একটু দেখাই, এরকম হবে। এই যে এখানে ধরো ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। ফসফরাসের হাত কয়টা? 5টা, ঠিক আছে? তাহলে এটা চিত্রটা কেমন হবে আমি একটু দেখাই দিই। এখানে চিত্রটা হচ্ছে কেমন হবে, তাহলে এখানে হচ্ছে ফসফরাস আঁকবা। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 5টা বেজোর। কয়টা বেজোর? 5টা। এই যে ধরো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা। তো এইগুলোতে কে আসবে? ক্লোরিনগুলো আসবে, ঠিক আছে? যে এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এই যে তার একটা বেজোর ইলেকট্রন নিয়ে, এটা তো অবভিয়াসলি। এখানে একটা ক্লোরিন আসবে, তার একটা বেজোর ইলেকট্রন নিয়ে, এই যে ক্লোরিন। এখানে একটা ক্লোরিন আসবে, তার একটা বেজোর ইলেকট্রন নিয়ে। এখানে একটা ক্লোরিন আসবে, তার একটা বেজোর ইলেকট্রন নিয়ে। আর বাকিগুলো হচ্ছে এখানে কক্ষপথের ইলেকট্রনগুলো দিয়ে দিও। হ্যাঁ, আর এখানে ধরো 2টা, 8টা হয়ে গেছে। এই যে, আর ভিতরেগুলো হচ্ছে নিজে নিজে দিয়ে দিও, ঠিক আছে? আমি আর দেখাইলাম না, নিজে নিজে বুঝতে পারছো। এই যে অলরাইট, শেষ। আর ভিতরে ধরো 2টা কক্ষপথ আছে, এই যে এখানে, এখানে ইলেকট্রনগুলো নিজের দায়িত্বে দিয়ে নিও, ঠিক আছে? পরীক্ষা হলেও কিন্তু দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটু প্যারা আছে, কারণ সময় লাগবে আর কি এটা। ওকে, আচ্ছা। এবং দেখো এই ফসফরাসের PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করার সময় ফসফরাসের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1টা
জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 1 2 3 4 5, তার মানে 10টা ইলেকট্রন আছে, মানে 8-এর বেশি, মানে অষ্টক সম্প্রসারণ। তার মানে এটা অষ্টক নিয়ম পূরণ করে না, এটা অষ্টক নিয়ম ভঙ্গ করছে। বুঝা গেছে? ওকে, আমরা পরের কোশ্চেনটাতে যাই। পি এবং কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন। পিটা কি দেখি, 2, শেষ কক্ষপথে এখানে 1 2 3 4 5 6, তাহলে 2 আর 6 8, মানে অক্সিজেন কথা বুঝাইছে, তাই না? তাহলে পিটা হচ্ছে অক্সিজেন, পিটা হচ্ছে কে? অক্সিজেন। আর কিউ, কিউ হচ্ছে দেখি 2 8টা 10টা, আর এখানে একটা 11টা, তার মানে সোডিয়াম। কিউটাকে সোডিয়াম। তাহলে এদের বন্ধন গঠন, তাহলে অক্সিজেন একটা অধাতু, সোডিয়াম একটা ধাতু, তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে কিভাবে হবে দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হবে, রাইট? তাহলে সে নিয়নের ইলেকট্রনের সঞ্চরণ করলো। আর অক্সিজেন, অক্সিজেন যদি ইলেকট্রন গ্রহণ করতে চায় তার কয়টা লাগবে বলো তো? 2টা। কেন? কারণ কারণ এই অক্সিজেন যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের অর্জন করতে চায়, নিষ্ক্রিয় গ্যাসটা কে? নিয়ন। তো সেটা যদি অর্জন করতে চায় তাহলে তার কয়টা ইলেকট্রন লাগবে? 2টা, রাইট? কয়টা লাগবে? 2টা। তাহলে এই অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে কি? O2 মাইনাস, এই যে O2 মাইনাস। আচ্ছা, এখন দেখবা যে যখন একটা আয়নিক বন্ধন গঠিত হয় তখন ধাতু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ততগুলো ইলেকট্রন গ্রহণ করে, রাইট? ফলে তো তাদের একটা আয়নিক বন্ধন কি হবে? গঠিত হবে। অক্সিজেন 2টা ইলেকট্রন এখানে গ্রহণ করছে, তাহলে সোডিয়াম এখানে একটা ছাড়ছে না, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য কয়টা সোডিয়াম নিতে হবে? 2টা। তাহলে আমি এখানে 2টা সোডিয়াম নিই, এই যে 2টা সোডিয়াম, 2টা ইলেকট্রন ত্যাগ করে 2Na+ হবে, রাইট? একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হয়, তাহলে 2টা সোডিয়াম টোটাল 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কী হবে? 2Na+। তাহলে এই যে দেখো যতগুলো ইলেকট্রন ত্যাগ হয়েছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে না, এটাই। তাহলে এখন যৌগটা কি হবে দেখো, এখানে 2টা সোডিয়াম প্লাস, এই যে 2Na+, আর এখানে একটা অক্সিজেন 2 মাইনাস। তাহলে এই 2টা মিলে তৈরি করবে একটা যৌগ যেটার নাম সোডিয়াম অক্সাইড, এই যে Na2। যৌগটার নাম কি? সোডিয়াম অক্সাইড। নাম কি? সোডিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার যৌগ। এবং বন্ধন গঠন করছে এখানে হচ্ছে আয়নিক বন্ধন, তার সংজ্ঞাটাও দিয়ে দিবা এবং যৌগটা কীভাবে গঠিত হয় সমীকরণটা দিবা এবং চিত্রটাও দিতে হবে। আমি আরেকটা একটু চিত্র দেখাই দিই তোমাদের, ঠিক আছে? তো আমি জানি পারবা তোমরা, তো আমি একটু দেখাই দিচ্ছি। সোডিয়ামে যে 2, তাই সমীকরণটা যেভাবে লিখছো না ওই অনুযায়ী তুমি চিত্রটা এঁকে ফেলবা। এই 8টা আর শেষ করবো তো একটা, তাহলে এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে 3 নম্বর কক্ষপথে এখন আর নাই, তাই না? 3 নম্বর কক্ষপথে ছিল একটা ইলেকট্রন, তাহলে এইচ, তাহলে এখানে হচ্ছে প্লাস এইচ। এখন কয়টা সোডিয়াম নিয়েছিলাম? 2টা, তাহলে সামনে 2 দিতে হবে কি হবে না? এই যে দিতে হবে, এইচ। এখন আসি অক্সিজেনটা লিখি। অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা ছিল? এই যে 6টা, রাইট? 2 আর এখানে হচ্ছে 2 4 6 আর এখানে 8টা। তাহলে এটা কি করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে এখানে হচ্ছে O2 মাইনাস হয়েছে। তাহলে এই যে অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে এখন কয়টা? 8টা, এই যে, আর এখানে হচ্ছে 2 মাইনাস। শেষ। এই চিত্রগুলো অবশ্যই তোমাকে আঁকতে হবে আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের ক্ষেত্রে। পরের কোশ্চেনটাতে আসি। D2 বন্ধন, D2 এর বন্ধন গঠন। ডিটা কি? ডিটা হচ্ছে পর্যায় 2 গ্রুপ 16। আচ্ছা, গ্রুপ 16তে কারা কারা আছে? গ্রুপ 16তে আছে অক্সিজেন, আছে সালফার। অক্সিজেন কত নম্বর পর্যায়ে? 2, সালফার কত? 3। তার মানে 2 নম্বর পর্যায়ে গ্রুপ বা শ্রেণী হচ্ছে 16, মানে এটা অক্সিজেনকে বুঝাইছে। আর D2 মানে কি? D2 মানে হচ্ছে O2, এই যে O2। তার মানে এখানে যে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে তার স্ট্রাকচার। এটা হচ্ছে আমাকে বন্ধন গঠনটা দেখাতে হবে। অক্সিজেন একটা অধাতু, তাহলে অধাতু অধাতু মিলে কি হয়? সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার হয়। এই যে ডাবল বন্ড, কয়টা ইলেকট্রন শেয়ার হবে? টোটাল 4টা। একটা বন্ড থাকলে 2টা ইলেকট্রন শেয়ার হয়, 2টা বন্ড থাকলে 4টা ইলেকট্রন শেয়ার হয় টোটাল। তাহলে কীভাবে হবে দেখো, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2 2p2, সরি 2p2 না, 1s2 2s2 2p4। আর এখানে তুমি দেখবে বক্সটায় কে, 1টা 2টা 3টা, আর এই যে একটা 4টা। আরেকটা অক্সিজেন আসবে এসে, আরেকটা অক্সিজেন এসে তার যে 2টা ইলেকট্রন আছে না, দেখো এই অক্সিজেনও তো 2টা বেজোড় ইলেকট্রন, আরেকটা অক্সিজেনও তো 2টা বেজোড় ইলেকট্রন, ওই 2টা বেজোড় ইলেকট্রন এই 2টা বেজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করবে, যে ঠিক আছে শেয়ার করবে এই 2টা। তাহলে এখানে চিত্রটা একটু দেখাই দিই। একটা অক্সিজেন আঁকবো, আগে আঁকলাম প্রথম কক্ষপথে 2টা, আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ওকে, এভাবে রাখবা। এরপরে আরেকটা অক্সিজেন এটার সাথে মিলাই দিবা, দিলাম, আর এই যে হচ্ছে অক্সিজেন
প্রথম কক্ষপথে 2টা। এরপরে কি করবো দেখো, এখানে ইলেকট্রন শেয়ার হবে টোটাল কয়টা বললাম, 4টা, তাই না? এই যে একজনের 2টা, আরেকজনের 2টা, তাহলে এখানে 4টা লেখো। কিভাবে? এ অক্সিজেনের হচ্ছে 2টা, আর সবুজ অক্সিজেনের হচ্ছে আরও 2টা। ওকে, এখন এইখানে যদি 2টা শেয়ার হয়ে যায়, বাকি কয় জোড়া থাকে? 2 জোড়া না? এখানে 1 জোড়া, আর 2s2-তে 1 জোড়া, তাই না? তাহলে এইখানে দিয়ে দাও, এই যে 2s2-এর জন্য 1 জোড়া, আর হচ্ছে এই যে 2p4-এ 1 জোড়া ছিল, এই যে শেষ। আর এরও তো আরেকটা অক্সিজেন যেটা ছিল ওর তো সেম, রাইট? দুজনের তো সেমই হবে, এই যে 1 জোড়া, এই যে 1 জোড়া, শেষ। আর দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা, 4 জোড়া। এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, 8টা, শেষ। এই হচ্ছে আমাদের O2 বন্ধন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। কুমিল্লা বোর্ড 2024 সালে এই মৌলটি ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। এই মৌলটা কি? চতুর্থ পর্যায়, শ্রেণী 8। আচ্ছা, একটু চিন্তা করো, শ্রেণী 8-এ কে হইতে পারে? চতুর্থ পর্যায়ে শ্রেণী 8, তাহলে স্ক্যান্ডিয়াম এ হচ্ছে শ্রেণী কত? 3, গ্রুপ নাম্বার 3। তারপরে স্ক্যান্ডিয়ামের উপর টাইটানিয়াম তার হচ্ছে 4, তারপরে ভ্যানাডিয়াম 5, তারপরে ক্রোমিয়াম 6, ম্যাঙ্গানিজ 7, 8কে আয়রন। তার মানে চতুর্থ পর্যায়ের 8 নম্বর শ্রেণী বা গ্রুপ এ হচ্ছে আয়রন, এটা হচ্ছে আয়রন, কে? এ। ডিটা কি? ডিটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শ্রেণী 16, এটা তো আমরা দেখলাম অক্সিজেন, তাই না? অক্সিজেন, তাহলে এই যে অক্সিজেন তোমার হচ্ছে 8, এটা কে? এটা হচ্ছে ডি। তাহলে এই মৌলটা যখন ডি এর সাথে, মানে আয়রন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন একাধিক যোজনী প্রদর্শন করে। দেখো আয়রনের যোজনী কিন্তু কয়টা জানো তুমি? আয়রনের যোজনী হচ্ছে 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এখন আয়রন অক্সিজেনের সাথে 2 ভাবে যৌগ গঠন করতে পারে, একটা হচ্ছে 2 যোজনীতে, একটা 3 যোজনীতে। 2 যোজনীর নামটা হচ্ছে ফেরাস, বুঝছো? ফেরাস। আর যখন 3 যোজনীওয়ালা থাকে তখন হচ্ছে এটার নাম ফেরিক। তাহলে এখন তোমাকে যৌগ গঠনটা একটু শিখিয়ে দিই। FeO, দেখো আয়রনের যোজনী 2, মানে প্রথমে 2 যোজনী দিয়ে দেখাচ্ছি, অক্সিজেনের যোজনীও 2, তাহলে এখানে 2 এখানে 2, 2 দিয়ে কাটাকাটি, তাহলে আলটিমেটলি এখানে থাকবে FeO। তার মানে এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড যখন যোজনী থাকবে 2, ফেরাস অক্সাইড। আরেকটা যৌগ আমরা দেখি, Fe। অক্সিজেনের যোজনী কত? 2, এর কাছে আসবে। আয়রনের যোজনী কত? 3, ওর কাছে চলে যাবে। মানে একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায় যখন যৌগ গঠন করে, এটা আমরা দেখছিলাম। তো এই যে আয়রনের যোজনী 2 চলে গেছে অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী 2 চলে গেছে আয়রনের কাছে, আর 2 এর 2 কমন, তাই কাটাকাটি করলে FeO। এখানে দেখো আয়রনের যোজনী এখন কত ধরতেছে? 3 না? এই যে চলে গেছে ওর কাছে, আর অক্সিজেন যোজনী 2 চলে গেছে এর কাছে, তাহলে এটার নাম কি? ফেরিক অক্সাইড, যেখানে আয়রনের যোজনী 3, ফেরিক অক্সাইড। আচ্ছা, এখন আমরা বলছে যে এই যে এটাই আর কি, যে ফেরাস অক্সাইড গঠন করলে আয়রনের যোজনী 2, ফেরিক অক্সাইড গঠন করলে আয়রনের যোজনী 3। এখন যেহেতু ঘ মার্কসের কোশ্চেন, তাহলে এখানে আমাকে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে এই যে আয়রন হচ্ছে কিভাবে গঠন করে দেখো, আমরা প্রথমে ফেরাস অক্সাইড দেখব। ফেরাস অক্সাইড কিভাবে গঠিত হয় সেটা দেখব। তাহলে আয়রন প্রথমে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, যেহেতু তার যোজনী 2, তাহলে এখানে হবে Fe2+। আর যেহেতু 2টা ছাড়ছে, অক্সিজেন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে O2-। তো পরবর্তীতে ভাইয়া এই Fe2+ আর O2- মিলে তৈরি করবে কি? এই যে ফেরাস অক্সাইডটা। ডান, শেষ। আচ্ছা, এখন হচ্ছে ফেরিক অক্সাইডটা কীভাবে তৈরি হয়? ফেরিক অক্সাইড Fe2O3, মানে দেখছো আয়রন 2টা, অক্সিজেন কয়টা? 3টা। তাহলে এখানে যেটা হবে যে আয়রন কি করবে? কয়টা ইলেকট্রন ছাড়বে? এখানে যোজনী 3, মানে 3টা ইলেকট্রন ছাড়বে, 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে আয়রন কয়টা ভাইয়া দেখো তো? 2টা। তাহলে 2টা আয়রন, একটা আয়রন যদি 3টা ইলেকট্রন ছাড়ে, তাহলে 2টা আয়রন কয়টা ছাড়বে বলো তো? 6টা। 6টা ইলেকট্রন ছেড়ে হয়ে যাবে 2Fe3+। ওকে, আচ্ছা, এখন অক্সিজেনেরটাতে আসি। তুমি তো জানো যে একটা ধাতু যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে, মানে মোট যতগুলো ধাতু থাকুক, যতগুলো ইলেকট্রন এখানে ত্যাগ হবে একটা আয়নিক বন্ধন গঠনকালে, অধাতু মোট ততগুলোই ইলেকট্রন গ্রহণ করবে যতগুলো অধাতু থাকবে। তাহলে একটা অক্সিজেন ইনিশিয়ালি কি করে? একটা অক্সিজেন ইনিশিয়ালি 2টা ইলেকট্রন গ্রহণ করে, হয় O2-। তাহলে এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা। তাহলে 3টা অক্সিজেন টোটাল 6টা ইলেকট্রন গ্রহণ করবে, 3 × 6, তাহলে এখানে হবে 3O2-। আমার লাগবে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাই না? এটা হচ্ছে আমার ক্যাটায়ন, এটা হচ্ছে আমার অ্যানায়ন। তাহলে এখানে 2Fe3+ আর
3O2 মাইনাস এই দুইটা মিলে তৈরি করবে ফেরিক অক্সাইড। শেষ। এখন তোমার এখানে কাজ শেষ হয় নাই, তোমার যদি সময় থাকে তুমি একটু কষ্ট করে, সময় না আমি তোমাকে বলবো অবশ্যই করতে, এটার চিত্রটা আঁকবা, আয়রনের চিত্রটা এবং অক্সিজেনের চিত্রটা আঁকবা। আয়রন যে দুইটা ইলেকট্রন ছাড়তেছে ওই যে কক্ষপথ দিয়ে, এটাও কক্ষপথ দিয়ে আঁকবা, তাহলে তুমি ইনশাল্লাহ 4-4 পাবা, এখানে মার্কস কাটার কোনো সুযোগ নাই। ওকে, আচ্ছা তাহলে এটা আমি সমীকরণটা রেখে দিলাম, তুমি চিত্রটা এঁকে ফেলবা। অল রাইট, পরে কোশ্চেনটাতে যাই। উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অস্ট্রিক নিয়ম মানা হয়। উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড, এক্সটা কে, এক্স হচ্ছে যার পারমাণবিক সংখ্যা 6, মানে কে বলতো, কার্বন। তাহলে এক্সটা হচ্ছে কার্বন। তাহলে কার্বন এর অক্সাইড মানে কি, কার্বন ডাই অক্সাইড, ইনিশিয়ালি কার্বন ডাই অক্সাইডের কথাই বলছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার কি, যে এরকম। সে কি অস্ট্রিক নিয়ম পূরণ করে? চলো আমরা দেখি কেন্দ্রীয় পরমাণুতে 8টা ইলেকট্রন আছে কিনা। কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কি, কার্বন। তাহলে কার্বন 8টা ইলেকট্রন আছে কিনা চলো দেখি। তাহলে আমরা আগে মেকানিজমটা একটু দেখি। কার্বনের ইলেকট্রন করবো 1s2 2s2 2p2। তাহলে এখানে ভাইয়া দেখো, এখানে একটু দেখো যে 2p2 না, তাহলে এখানে বক্স 3টা, বেজোর ইলেকট্রন কয়টা, 2টা, আর এখানে 2s2 এক জোড়া। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড তৈরি করতে হলে কয়টা অক্সিজেন আসবে, এখানে 2টা। প্রতিটা অক্সিজেন কয়টা ইলেকট্রন শেয়ার করবে, 2টা। এখন যদি একটা অক্সিজেন আসে তাহলে এই 2টাকে পাবে, আরেকটা অক্সিজেন তাহলে কি করবে, আরেকটা অক্সিজেন আসে কি করবে, রাইট। দেখো এখানে কার্বন, এখানেও ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড, এই অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করবে, এই অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করবে। এই অক্সিজেনটা দেখে দেখলো যে এক জোড়া, 4 তো নাই। তাহলে কি করতে হবে, এটাকে উত্তেজিত করতে হবে। কার্বনটাকে কি করবো আমরা, উত্তেজিত করবো, মানে তাপ দিব। তাহলে এই যে কার্বনটাকে আমি তাপ দিলাম, তাপ দিলে কি হবে, 1s2, এই যে 2s2 থেকে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে এখানে চলে যাবে, তাহলে এখানে 2s1 আর 2p3। তাহলে এই জায়গাতে হচ্ছে এখন একটা ইলেকট্রন, আর এই জায়গাতে হচ্ছে এখন 3টা ইলেকট্রন, 3টা বেজোর। তাহলে এখন তো অক্সিজেন আসতে প্যারা নাই, এখন অক্সিজেন আসবে 2টা বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করবে, আরেকটা অক্সিজেন আসবে এই যে 2টা বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করবে, ফলে কার্বন ডাই অক্সাইডটা কি হবে, তৈরি হবে। চলো তোমাকে একটু দেখাই চিত্রটা একটু দেখাই। তাহলে কার্বন আঁকো, এখানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা বলো তো, 4টা, তাই না। এই যে 1 2 3 4টা কি বেজোর ইলেকট্রন। এখন যখন অক্সিজেনের সাথে শেয়ার করতে যাবে তখন ওই 2টা বেজোর ইলেকট্রন, টোটাল 4টা বেজোর ইলেকট্রন না, 2টা বেজোর ইলেকট্রন একসাথে থাকবে, এই যে এখানেও একসাথে থাকবে, এই যে 4টা বেজোর ইলেকট্রনের মধ্যে 2টা এখানে থাকবে, এখানেও 2টা একসাথে থাকবে, কেন, যাতে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করতে পারে। তাহলে এখানে অক্সিজেনটা অ্যাড করে দিব, এই যে শেষ কক্ষপথ ধরে অ্যাড করলাম, এখানেও অ্যাড করে দিব, অক্সিজেনটা করলাম। এখন অক্সিজেন এই যে প্রথম কক্ষপথে 2টা, আর কার্বন এখানে 2টা ইলেকট্রন শেয়ার করছে, অক্সিজেনও 2টা করবে, এই যে এখানে অক্সিজেন 2টা করবে, আর বাকি জায়গায় 2টা, এখানে 2টা। ইলেকট্রোমিনেশন অনুযায়ী দেখবা, এই যে দেখাচ্ছি আমি। অক্সিজেন যদি 2টা ইলেকট্রন শেয়ার করে, আচ্ছা অক্সিজেন ইলেকট্রোমিনেশনটাও দেখাই, আমি অলরেডি আগে দেখাইছিলাম, তা আমি আরেকবার একটু দেখা দিচ্ছি। 1s2 2s2 2p4। তাহলে এই যে 2p4 এ দেখবা তুমি ভাইয়া 2টা বেজোর ইলেকট্রন আছে, কয়টা, 2টা বেজোর ইলেকট্রন। এই 2টা বেজোর ইলেকট্রনে কার্বনের 2টা বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করে, এই যে এই অক্সিজেন তার 2টা বেজোর ইলেকট্রন এখানে শেয়ার করবে, আরেকটা অক্সিজেন তার 2টা বেজোর ইলেকট্রন এখানে শেয়ার করবে, রাইট। তো যদি শেয়ার করে, যে 2টা যদি শেয়ার করো তাহলে তার অবশিষ্ট কয়টা থাকে, এখানে 2টা শেয়ার হয়ে গেছে, তাহলে অবশিষ্ট এখানে 2টা, এখানে 2টা, 4টা থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা, যে একটা 2টা জোড়া, এক জোড়া 2 জোড়া, টোটাল 4টা। ওকে, এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার। ওকে, আমরা পরের কোশ্চেনটাতে যাই। প্রথম এবং দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বে এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। প্রথম এবং দ্বিতীয় যৌগ, প্রথম যৌগটা কি, NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ, তাই না, আয়নিক। তাহলে এটা ডেফিনেটলি পানিতে কি হবে, বিদ্যুৎ পরিবহন করবে। আর একটা কি, HCl, এটা কিন্তু একটা পোলার যৌগ, এটা কি একটা পোলার যৌগ, কারণ তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তুমি দেখলে বুঝতে পারো, আমি দেখাচ্ছি। এটা কিন্তু একটা পোলার যৌগ ভাইয়া। দেখো HCl এর জন্য হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2, ক্লোরিনের জন্য কত, 3। তাহলে ডেল ইএন মানে কি বলো, ডেল মানে পার্থক্য, ই মানে ইলেকট্রন, এন মানে নেগেটিভিটি, মানে ইলেকট্রোনেগেটিভিটির ডেল বা ডিফারেন্স, সেটা কত, 3 থেকে, এটা 2.1, এটা 2.1 হবে, আচ্ছা এই যে 2.1, তাহলে 3 থেকে যদি আমি 2.1 বাদ দিই কত আসবে, 0.9। তাহলে এটা কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মেনে চলে, কারণ আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা এটা কি পোলার যৌগকে মেনে চলে, কারণ আমরা জানি পোলার যৌগ হওয়ার শর্ত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান
0.5 থেকে বেশি আর 1.9 থেকে কি ছোট। ওকে, 0.5 সমান বা বেশি এবং 1.9 থেকে ছোট, এটা হলো পোলার যৌগ হয়, পোলার যৌগ। এই যে ঠিক আছে, কারণ দুইটাই এখন তাহলে কি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে। কেন? কারণ NaClটা জলীয় দ্রবণে দেয় কি বলো, Na প্লাস এবং Cl মাইনাস, এটাই তো দেয়, রাইট। আর HClটা জলীয় দ্রবণে কি দিবে, H ডেল্টা প্লাস এবং ক্লোরিন ডেল্টা মাইনাস। কারণ এটা এই যে কি আংশিক আয়ন না, পোলার আয়ন, এটাও পোলার আয়ন। ওকে, আর এইগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে কিভাবে, এগুলোর মধ্যে ব্যাটারি তার কানেক্ট করলে হয়ে যাচ্ছে। আমি তোমাকে একটু দেখাই, যেমন দেখো এখানে Na প্লাস, ধরো এখানে কয়েকটা Na প্লাস দিলাম আয়ন, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস। এখন ধরো আমি এই জায়গাতে একটা ব্যাটারি দ্বারা কানেক্ট করে দিচ্ছি, মানে এইগুলা যখন পানিতে যায়, বুঝছো, NaClটা যখন পানিতে যায় তখন কি দেয়, আয়ন দেয়। কোন আয়ন? পজিটিভ আয়ন এবং ঋণাত্মক আয়ন, যে পজিটিভ আয়ন ঋণাত্মক আয়ন। এবং আমি যখন পানিতে দুইটা ধরো ধাতব দণ্ড দিলাম, অ্যানোড এবং ক্যাথোড, তখন কি হবে, যে পজিটিভগুলা এই যে পজিটিভ, ধরো এখানে দিলাম পজিটিভ, আচ্ছা পজিটিভ না, এখানে ধরো নেগেটিভ দিলাম, ঠিক আছে, নেগেটিভ, ধরো এই জায়গাতে বিজারণ ঘটবে, এটা ধরো অ্যানোড, তো অ্যানোডে তো বিজারণ ঘটে আমরা জানি। তো এখানে কি হয় ব্যাপারটা, ধরো আমি দুইটা দণ্ড নিলাম, একটা পজিটিভ দণ্ড আর একটা নেগেটিভ দণ্ড, সিম্পল হিসেবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ দণ্ড, আর এইটা নেগেটিভ, এটা ধরো পজিটিভ। এবং এই জলীয় দ্রবণে আয়নগুলো কি কি, Na প্লাস এবং Cl মাইনাস। তাহলে কি হবে ব্যাপারটা হবে এইগুলা, এই যে পজিটিভগুলা নেগেটিভ দিকে ধাবিত হবে, এই যে পজিটিভগুলো নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, মানে ব্যাটারির প্রান্তের সাথে যুক্ত হবে। আর এখানে ক্লোরিনগুলা, এই যে নেগেটিভগুলো কি হবে, পজিটিভের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে, এই যে পজিটিভ নেগেটিভ মিলে গেল, তাহলে এখানে কি হবে, বিদ্যুৎ পরিবহন দেখা যাবে। কি দেখা যাবে, বিদ্যুৎ পরিবহন। যখন আমরা বিদ্যুতের দুইটা প্রান্ত, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভের সাথে আমি সোডিয়াম ক্লোরাইডের আয়নগুলো দিয়ে দিব, তখন পজিটিভ যাবে নেগেটিভের কাছে, নেগেটিভ যাবে পজিটিভের কাছে, ফলে এখানে তোমার কি একটা কানেকশন পাইলে এখানে অটোমেটিকলি কি বিদ্যুৎ দেখা যাবে। অথবা তুমি অ্যানোড ক্যাথোড দিয়েও বর্ণনাটা করতে পারো, যে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার দিয়ে ব্যাটারি দ্বারা যুক্ত করে তুমি কি পাবা, এখানে বিদ্যুৎ পরিমাণটা দেখতে পারবা। ঠিক আছে, সিমিলারলি এই যে হাইড্রোজেন ডেল্টা প্লাস, এর জন্য একই জিনিস প্রযোজ্য। এখানেও তো পজিটিভ পাচ্ছি আমি, ক্লোরিন হচ্ছে নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, তাই না, মানে আংশিক ঋণাত্মক আয়ন। বিদ্যুৎ পরিবহন করবে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মতো করবে না অত বেশি। ধরো আবার এই জায়গাতে আমি ধরো এই পোর্শনটুকু রাখলাম পজিটিভ, এই পোর্শনটুকু রাখলাম নেগেটিভ, তাহলে তুমি আঁকতে পারবে না এখন চিত্রটা, দেখাই দিবা যে এই যে নেগেটিভ প্রান্তগুলো এই সাইডে ধাপিত হবে, মানে অ্যাটাচ হবে আর কি, কারণ নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, আর এই পজিটিভটা যাবে নেগেটিভের কাছে। ওকে, শেষ। তাহলে আমরা এখানে দেখলাম যে তোমার হচ্ছে প্রথম এবং দ্বিতীয় যৌগ দুইটি বন্ধন প্রকৃতি ভিন্ন, মানে কি একটা হচ্ছে আয়নিক যৌগ NaCl, আর এটা কি HCl যেটা সমযোজী যৌগ। তো দুইটাই কি বিদ্যুৎ পরিবহন করে, কারণ দুইটাতে আমরা কি পাই, পজিটিভ নেগেটিভ আয়ন পাই। একটাতে ফুল পজিটিভ নেগেটিভ মানে NaCl এ, আর HCl এ কি আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমরা পরের কোশ্চেনটাতে, যে তোমার C এবং D দ্বারা গঠিত যৌগের পোলার দ্রাবকের দ্রবণীয়তা। আচ্ছা সি এবং ডি কি দেখি। C হচ্ছে পর্যায় 3 এবং কি তোমার হচ্ছে গ্রুপ কত 15, তাহলে এটা হচ্ছে ফসফরাস, তাই না, সিটা হচ্ছে ফসফরাস। ডিটা কি পর্যায় 3 এবং গ্রুপ 17 মানে ক্লোরিন। তাহলে পি এবং সিএল মিলে তৈরি করবে কি, সি এবং ডি মিলে তৈরি করবে PCl3 এবং PCl5। যদিও আমরা এখানে PCl3 নিয়ে আলোচনা করব, PCl3টা কিন্তু পানিতে মিশে, কিন্তু PCl5 কিন্তু পানিতে মিশে না, এটা ইন্টারে পড়বা। তো PCl3 কেন পানিতে মিশে, পানিতে দ্রবণীয়, কারণ এটা হচ্ছে একটা পোলার যৌগ, এটা একটা পোলার যৌগ। তো পোলার যৌগ হলে তো ডেফিনেটলি পানিতে মিশবে। এই যে বলছে না পোলার দ্রাবক মানে কাকে ইন্ডিকেট করছে, পানি কিন্তু একটা পোলার দ্রাবক। তো এখন পানিতে মিশে যায়, এই যে এটা PCl3টা পোলার যৌগ, এটা কি হয় পানিতে মিশে। তাহলে এখন তুমি পানিতে মিশিয়ে দেখাই দিবা কিভাবে পানিতে মিশে। এই যে তুমি যখন এটা দেখবা যে ফসফরাস, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান, ঠিক আছে, কার কত, ফসফরাসের 2.1, ক্লোরিনের 3। তাহলে ইলেকট্রনকে নিজের দিকে টানবে কে, ক্লোরিন। তাহলে নিজের দিকে যদি টানে তাহলে তার উপরে ডেল্টা মাইনাস, আর তার উপর কি 3 ডেল্টা প্লাস, তাই না।
কারণ এক জোড়া এখানে গেছে, এক জোড়া এদিকে গেছে, এক জোড়া এদিকে গেছে, তাহলে ডেল্টা প্লাস কয়টা হবে? 3টা। ঠিক আছে, এরপরে তুমি এখানে ওই যে পানিতে মিশিয়ে যেভাবে এটা দেখাবা, প্রথমে ফসফরাস লিখবা, 3 ডেল্টা প্লাস লিখবা, এরপর এটাকে একটা সার্কেল করবা, এরপর এখানে পানির অণুগুলো আসবে। কোন সাইডটা বেশি দেখা যাবে? অক্সিজেনের সাইডটা, কারণ অক্সিজেন তো নেগেটিভ চার্জ আর এটা কি পজিটিভ। এই যে ডেল্টা মাইনাস, হাইড্রোজেন হাইড্রোজেন, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, আর এখানে ধর একটা দিলাম। এখানে তুমি নিজের মতো করে আয়নগুলো দিও, পানির অণুগুলো আর কি। এখানে একটা দিলাম, আর একটা হাইড্রোজেন হাইড্রোজেন, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, এখানে ডেল্টা 2 মাইনাস। আর এখানে হচ্ছে কয়টা ক্লোরিন ছিল? 3টা ক্লোরিন, ডেল্টা মাইনাস। তাহলে এইখানে পানির অণুগুলো আসবে, পানির অণু হাইড্রোজেন 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 তো পজিটিভ পজিটিভ, রাইট? এই যে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, আর এখানে ডেল্টা 2 মাইনাস, ডেল্টা 2 মাইনাস। এই যে নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, আর এখানেও সেম। ও সরি, নেগেটিভ নেগেটিভকে তো বিকর্ষণ করে, তাই না? এটা তো ঠিক আছে যে পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, কিন্তু এটা কি ঠিক আছে? না, এটা কিন্তু ঠিক নাই, এটা কিন্তু ঠিক নাই, তাই না? এটা ঠিক নাই। এখানে তো অক্সিজেনকে আমি দিয়ে দিচ্ছি, অক্সিজেন তো বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জ না, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে আগে আসবে, এইচ, রাইট? এইচ, ডেল্টা 2 মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। এই সেটটা আমরা একটু ইয়া করি, একটু ঠিক করি। এই যে হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে এখানে ডেল্টা 2 মাইনাস দিয়ে উপরে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। ঠিক আছে, উপরে কিন্তু ডেল্টা 2 মাইনাস হবে। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, দাঁড়াও আমি একটু ঠিক করে দিচ্ছি এটা। হ্যাঁ, হাইড্রোজেন হাইড্রোজেন, ডেল্টা 2 মাইনাস, এখানে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, শেষ। যেভাবে পানিতে মিশে সেভাবে দেখে দিবা, দ্যাটস ইট। এরপরে আসি উদ্দীপকের পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল। পিটা কে দেখি? বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস NH2 NP1 এবং বহিস্থ কক্ষপথের মান কত? 3। তাহলে লাস্টে আছে 3s2 3p1। তাহলে এই যে 3p1, তাহলে এটা কে? 1s2 2s2 2p6, রাইট? আচ্ছা, তাহলে এটা অ্যালুমিনিয়াম আনডাউটেডলি। কে এটা? অ্যালুমিনিয়াম। তাহলে এখন অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহনটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামটা বিদ্যুৎ পরিবহন কেমনে দেখাবো? দেখো, অ্যালুমিনিয়াম কিন্তু একটা ধাতু, তার মধ্যে কোন বন্ধন দেখা যাবে? ধাতব বন্ধন। তাহলে ওই ধাতব বন্ধনের বিদ্যুৎ পরিবাহিতাটাই ওকে দেখাতে হবে। তাহলে যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়ে যায়? অ্যালুমিনিয়াম 3+। আর এটাকে কি বলে বলো তো? পারমাণবিক শ্বাস। আর এই যে ইলেকট্রনগুলো আসে না, ইলেকট্রনগুলো ধাতব বন্ধনে কি করে? ছোটাছুটি করে, এগুলোকে আমরা বলি সঞ্চরণশীল ইলেকট্রন। তাহলে দেখো, আমি একটা বক্স করি, এই যে ধরো একটা বক্স, এখানে থাকবে ক্যাটায়নগুলো বা পারমাণবিক শ্বাসগুলো, অ্যালুমিনিয়াম 3+, পজিটিভ আয়নগুলো আর কি, যে অ্যালুমিনিয়াম 3+। আর মাঝখানে থাকবে ইলেকট্রনগুলো, এই যে ধরো এখানে ইলেকট্রন, 3টা ইলেকট্রন দিলাম ধরো, এই যে 3টা ইলেকট্রন। এগুলো কি করবে? অ্যালুমিনিয়াম 3+-এর মধ্য দিয়ে ছোটাছুটি করবে। আরও আছে, তুমি চাইলে আরও দিতে পারো, মানে তুমি চাইলে এটাকে এইভাবে দেখাতে পারো। এই যে দেখো, তুমি চাইলে এইভাবে দেখাতে পারো, এই যে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ মানে ইলেকট্রন বোঝাচ্ছে, পজিটিভ মানে তোমার ওই পারমাণবিক শ্বাসটা বোঝাচ্ছে। এরপরে এখানে একটা ব্যাটারির প্রান্ত অ্যাড করবে, এই যে ধরো এটা পজিটিভ প্রান্ত, এটা ধরো নেগেটিভ প্রান্ত। তাহলে এই পজিটিভটা নেগেটিভের সাইডে যাবে, এই সাইডে, আর নেগেটিভগুলো এই সাইডে আসবে। এই যে ব্যাটারি ঋণাত্মক, এটা হচ্ছে নেগেটিভগুলো, ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, আর পজিটিভ চার্জটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে, রাইট? তো এটাও এই যে এটা পজিটিভ নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হবে, ফলে এখানে ব্যাটারির একটা কানেকশন দেখা যাবে পজিটিভ নেগেটিভ, ফলে এখানে বিদ্যুৎ পরিবহনটা কি দেখা যাবে। এই জিনিসপাতিগুলো তোমাকে কি করতে হবে ভাইয়া? ব্যাখ্যা করে দিতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী এমসিকিউতে যাই। ওকে, QS2R2 এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় হবে? আচ্ছা, কিউটা কি? কিউ হচ্ছে NS2, আচ্ছা কিউটা হচ্ছে NS2, 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ 3s2, তাহলে সামনে আছে কি 2p6, তার আগে আছে 2s2, তার আগে আছে 1s2। তাহলে এটা কে আসলে বলো তো? 2 2 4 6 10 12, ম্যাগনেসিয়াম। আচ্ছা, এসটাকে সর্বশেষ কক্ষপথের মান হচ্ছে 3, আর এখানে তাহলে 3s2 3p5 হবে, তাহলে এখানে 3s2 3p5, আর এটা হচ্ছে ভাইয়া 2p6,
আর এটা হচ্ছে 2s2 1s2। কয়টা ইলেকট্রন হলো? 2 2 4 6 10 12 17। তার মানে এটা হচ্ছে ভাইয়া ক্লোরিন। তাহলে QS2, এই যে QS2 মানে হচ্ছে কি বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা কি পানিতে দ্রবীভূত হবে না? হ্যাঁ, কারণ এটা একটা আয়নিক যৌগ, পানিতে মিশে। কীভাবে মিশে দেখাই দিবা। এখান থেকে দুইটা আয়ন পাবো, ম্যাগনেসিয়াম 2+ এবং 2Cl-। এটা পানিতে মিশে, পানিতে দ্রবণীয়। আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়, আর পোলার যৌগ। এরপরে R2, আরটা কি? আর হচ্ছে NS1, মানে এক বসাও n এর মান কক্ষপথ, তাহলে 1s1, তার মানে হাইড্রোজেন বোঝাচ্ছে, হাইড্রোজেন 1। তাহলে এখানে R2 দ্বারা বোঝাচ্ছে H2। তো এটা তো জীবনও পানিতে মিশবে না, তাই না? কেন মিশবে না? কারণ এটা একটা পিওর বিশুদ্ধ সমুদ্রীয় যৌগ। এটা কি? বিশুদ্ধ সমুদ্রীয় যৌগ। বিশুদ্ধ সমুদ্রীয় যৌগ। বিশুদ্ধ সমুদ্রীয় যৌগ জীবনও পানিতে মিশে না। বিশুদ্ধ সমুদ্রীয় কেমনে বুঝলাম? দেখো, দুইটা হাইড্রোজেন না, তাহলে তাদের তড়িৎ পার্থক্য কি হবে? 0। হাইড্রোজেনের 2.1, আরেকটা হাইড্রোজেনের 2.1, তাহলে 2.1 থেকে 2.1 বাদ দিলে 0। তাহলে এটা বিশুদ্ধ সমুদ্রীয়। এটা পানিতে মিশবে না, পানিতে অদ্রবণীয়। এটা পানিতে অদ্রবণীয়। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। এ এবং বি এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হবে? এটা কি? এ হচ্ছে পারমাণবিক সংখ্যা 20, মানে ক্যালসিয়াম। বিটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 16, মানে সালফার। তাহলে ক্যালসিয়াম সালফাইড। ক্যালসিয়াম একটা ধাতু, সালফার একটা অধাতু, তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন। এই যে ক্যালসিয়াম সালফাইড, তাই না? এটা হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, ক্যালসিয়াম সালফাইড এটার নাম, ঠিক আছে? তো এটা কেমনে গঠিত হয়? দেখো, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়বে, কারণ ক্যালসিয়ামে 20টা ইলেকট্রন না, দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে ক্যালসিয়াম 2+ হয়। এখন 18টা ইলেকট্রন আর্গনের ইলেকট্রন বিসর্জন করলো। আর সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ তার হচ্ছে 16টা, সে যদি আর্গনের ইলেকট্রন অর্জন করতে চায় লাগবে 18টা, তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সালফার 2- হবে। তাহলে এখন এই যে ক্যালসিয়াম 2+ এবং সালফার 2- মিলে তৈরি করবে কি? ক্যালসিয়াম সালফাইড। এবং ভাইয়া এটা কি হয়? এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, ক্যালসিয়াম ধাতু, সালফার অধাতু। এবং এটা চিত্রটা দিয়ে দিবা, চিত্র কীভাবে দেখাতে হয় সেটা দেখাইছি। তারপরে কি করবা? চিত্র দিবা, চিত্র, ওই যে কক্ষপথ দিয়ে কয়টা ইলেকট্রন ছাড়তেছে, কে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে। পরের কোশ্চেনটা, এর হ্যালাইট পানিতে দ্রবণীয় হলেও ডি এর হ্যালাইট পানিতে অদ্রবণীয়। হ্যালাইট মানে কি? মানে হ্যালোজেন বুঝাইছে। কি? হ্যালোজেন। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের হ্যালাইট মানে ক্যালসিয়াম ক্লোরাইড বুঝাইছে। এর হ্যালাইট, হ্যালাইট হিসেবে আমি হ্যালোজেন নিলাম, ক্লোরিন নিলাম, তাহলে এটা কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড। আর ডিটা কি? পারমাণবিক সংখ্যা 6, মানে কার্বন। তাহলে ডি না, ডি এর জন্য হবে তোমার কি? CCl4। তাহলে এটা তো পানিতে মিশে না, অবভিয়াসলি এটা পানিতে মিশে না, পানিতে মিশে না, এটা পানিতে মিশে, কারণ এটা একটা আয়নিক যৌগ। কীভাবে মিশে দেখাই দিবে? ওই যে ক্যালসিয়াম 2+ এবং ক্লোরিন মাইনাস চার্জটা ভাগ করবা, এরপরে এখানে পানির অণু, এখানে পানির অণু দিয়ে দিবা, শেষ। আমি দেখাইছি এটা, ঠিক আছে? কীভাবে দেখাতে হয় এটা দেখাইছি। ওকে, পরের কোশ্চেনটা, CA যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। সিটা কি? সিটা হচ্ছে এই যে C11 প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা 11, মানে সোডিয়াম। এটাকে প্রোটন সংখ্যা 1, মানে হাইড্রোজেন। তাহলে সোডিয়াম এবং হাইড্রোজেন মিলে তৈরি করবে সোডিয়াম হাইড্রাইড, এই যে NaH, সোডিয়াম হাইড্রাইড। তাহলে এটা গঠন করা তো খুব সহজ। সোডিয়াম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করার জন্য ইলেকট্রন একটা ত্যাগ করে দিবে। সোডিয়াম একটা ধাতু, হাইড্রোজেন একটা অধাতু। ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হবে, নিয়ন ইলেকট্রন অর্জন করলো। আর হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন মাইনাস হবে। এটাকে হিলিয়ামের ইলেকট্রন অর্জন করছে। কার? হিলিয়াম। এ হচ্ছে হিলিয়াম আর এ কার? নিয়ন। এরপরে এটা আর এটা মিলে সোডিয়াম হাইড্রেটটা তৈরি করবে, যে Na+ এবং H+ মিলে সোডিয়াম হাইড্রেটটা তৈরি করবে। এবং এটা চিত্রটা কি? দেখাই দিবা, ঠিক আছে? এরপরে কি দেখাতে হবে? চিত্র 2B কন্টিনিউড বা ইউ। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। উদ্দীপকের এ যৌগের গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আছে এখানে কি আছে? ম্যাগনেসিয়াম নাইট্রেট, তাই না? ম্যাগনেসিয়াম নাইট্রেট। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটের সাথে যখন আমি তাপ দিব, এটাকে যখন তাপ দিব তখন একটা সলিড যৌগ তৈরি হবে, এর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আর এখানে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এর কথা বলছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হচ্ছে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। গলিত মানে ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে যখন আমি তাপ দিয়ে গলাবো,
তখন এটা বিদ্যুৎ পরিবহন করবে। এটা কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কেন? কারণ কঠিন অবস্থায় প্লাস চার্জ এবং নেগেটিভ চার্জগুলো চিপকায় থাকে, আলাদা আলাদা থাকে না, ফলে এদের বিদ্যুৎ পরিবহন করা যায় না। আর গলালে কি হয়, এটা তরলে কনভার্ট হয়, ফলে আলাদা আলাদা আয়নগুলো দেখা যায়। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আমি আয়ন কি পাবো? ম্যাগনেসিয়াম 2+ পাবো আলাদা, আর কি পাবো? O2- পাবো। তাহলে এগুলো পরবর্তীতে বিদ্যুৎ পরিবহন করবে কিভাবে দেখো। গলিত অবস্থা ধরো এখানে ম্যাগনেসিয়াম 2+, এখানে ম্যাগনেসিয়াম 2+, এখানে ধরো O2-, এখানে ধরো O2-, তুমি আরও চার্জ দিবা আর কি, এখানে 3-4টা দিলে, এখানেও 4টা দিলা। তো পরে কি হয়, পরে এখানে ব্যাটারির 2টা প্রান্ত যোগ করবা, এই যে আগের মতো আর কি। একটা ধরো পজিটিভ আর একটা ধরো নেগেটিভ। তাহলে কি হবে, নেগেটিভগুলো যাবে পজিটিভের কাছে, পজিটিভগুলো নেগেটিভের কাছে যাবে, রাইট? আচ্ছা, এই যে তাহলে O2- যাবে এইদিকে, নেগেটিভ পজিটিভ, বিদ্যুতের কানেকশনটা হবে পজিটিভ নেগেটিভের সাথে, আর এই পজিটিভ যাবে এর সাথে, এই যে। ওকে, শেষ। তাহলে বিদ্যুৎ কানেকশনটা পাইলো, বিদ্যুৎ পরিমাণটা হলো। ওকে, চিত্রটা অবশ্যই দেখাতে হবে। এরপরে কোশ্চেন, টি এবং ই দ্বারা গঠিত যৌগের জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা। টি এবং ই, আচ্ছা সোডিয়ামের পরে টি আছে মানে ম্যাগনেসিয়ামের কথা বলছে, আর ই, ই মানে কি? ই হচ্ছে এই যে সালফারের পরে ই মানে ক্লোরিন বুঝাইছে। আচ্ছা, তাদের জলীয় দ্রবণ মানে হচ্ছে তাদেরকে যখন পানির মিশ্রণে আসে তখন তারা কি করে? তড়িৎ পরিবাহিতা মানে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এই যে এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথাই বলছে, তো একে যখন আমি পানিতে বিয়োজিত করব তখন এখানে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম 2+ এবং কি ক্লোরিন মাইনাস, রাইট? আবার ধরো H+OH- আয়নগুলো থাকে, ধরো আমি এগুলো ইনক্লুড করলাম, ঠিক আছে? পানিতে তো H+ থাকে, আবার OH- থাকে, রাইট? এগুলো ইনক্লুড করলাম। তাহলে এখানে বিদ্যুৎ পরিবহন কেমনে হবে? ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে ধরো এই আয়নগুলো আছে, ধরো এক সাইডে ম্যাগনেসিয়াম প্লাস, আরেক সাইডে ধরো তোমার জন্য বোঝার জন্য যে পানিটাতে বিয়োজন হয়ে ভাঙে আলাদা আলাদা H+OH- থাকে, এটাও আমি লিখে দিলাম এখানে। সরি, H+গুলো পজিটিভগুলো আগে লিখি, এরপর হচ্ছে নেগেটিভগুলো। ধরো এখানে 2টা ক্লোরিন আয়ন ছিল আর OH- ছিল, এই যে একসাথে নেগেটিভগুলো লিখলাম আর কি বোঝানোর জন্য। তাহলে এটার সাথে আমি কি করব? ব্যাটারির প্রান্তটা যুক্ত করব। এই যে ব্যাটারি ধরো এখানে পজিটিভ প্রান্তটা দিলাম, এখানে ধরো ব্যাটারির নেগেটিভ প্রান্তটা দিলাম। তাহলে কি হবে ব্যাপারটা দেখো, কি হবে? এই যে পজিটিভ প্রান্তগুলা মুভ করবে কোথায়? নেগেটিভের দিকে, রাইট? এই যে নেগেটিভের দিকে, পজিটিভগুলো মুভ করবে নেগেটিভ দিকে, এই যে। ফলে তো তোমার হচ্ছে কানেকশনটা হবে, বিদ্যুৎ পরিবহনটা হবে বা তড়িৎ পরিবাহিতা হবে। আর নেগেটিভ প্রান্তগুলো এদিকে কানেকশন, এদিকে হচ্ছে মুভ করবে, মানে পজিটিভের দিকে, নেগেটিভগুলো পজিটিভের দিকে মুভ করবে, এই যে, রাইট? এই যে। তাহলে এখানে কি হলো? একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্ত অ্যাড হইলো, কানেকশনটা হইলো, ফলে এখানে বিদ্যুৎ পরিবহনটা কি দেখা যাবে। ওকে, আচ্ছা। তো জলীয় দ্রবণে ইউজুয়ালি আয়নগুলোর পাশাপাশি H+OH- তুমি চাইলে দিতে পারো, আর তোমার যদি মন না চাই দিতে তাহলে কোনো প্যারা নেই, শুধু ম্যাগনেসিয়াম প্লাস বা 2+টা আর হচ্ছে কি দিবা? ক্লোরিনের আয়নটা দিয়ে দিবা, শেষ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে ক্লোরিনের আয়ন। অলরাইট, আচ্ছা। আগের মতো আর কি, বিদ্যুৎ পরিবহনের সব ম্যাথগুলো আগের মতো। খ বেলুনে রক্ষিত গ্যাসের বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। খটাকে নাইট্রোজেন, তাই না? N2। তো এই যে N2 স্ট্রাকচারটা দেখো, এই যে। তাহলে এখানে কিন্তু বোঝা যায়, এখানে বলছে বন্ধন জোড় ইলেকট্রন। দেখ কয়টা বন্ড আছে এখানে? 3টা বন্ড। তার মানে একটা বন্ডে ইলেকট্রন শেয়ার হয় কয়টা জানো? 2টা, বলছিলাম। 3টা বন্ডে কয়টা হবে? 6টা। তাহলে এখানে টোটাল ইলেকট্রন শেয়ার হচ্ছে 6টা, আর বন্ধন জোড় বলছে না, মানে হচ্ছে বিপি, বন্ড পেয়ার বলছে। তাহলে কয় জোড়া? 3 জোড়া। তাহলে তুমি এখানে লিখবা বিপি হচ্ছে 3টা। বিপি বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? 3টা। বিপি ইলেকট্রন কয়টা? 3টা। এখন তোমাকে চিত্র দেখাতে হবে, তো চিত্র এবং বন্ধনটাও গঠন করা উচিত। এই যে দেখো, নাইট্রোজেন 7, ইলেকট্রন -1s2, 2s2, 2p3। দেখো নাইট্রোজেনের এখানে বেজোর ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 3টা। 1টা, 2টা, 3টা। আরেকটা নাইট্রোজেন যখন আসবে না, তারও তো 3টাই বেজোর ইলেকট্রন। ওই 3টা বেজোর ইলেকট্রন এই 3টা বেজোর ইলেকট্রনের সাথে কি করবে? শেয়ার করবে, ফলে নাইট্রোজেন অনুবন্ধনটা গঠন হবে। তাহলে চিত্রটা একটু দেখাই দিই। তাহলে ধরো এখানে নাইট্রোজেন আছে, এই যে তার প্রথম কক্ষপথ, এটা তার দ্বিতীয় কক্ষপথ, এটার সাথে অ্যাড হবে আরেকটা নাইট্রোজেনের দ্বিতীয় কক্ষপথ, আর এটা হচ্ছে নাইট্রোজেনের প্রথম কক্ষপথ। তাহলে এখানে ইলেকট্রন শেয়ার হবে কয়টা? টোটাল 6টা। একটা আসবে এক নাইট্রোজেন থেকে, আরেকটা আরেক নাইট্রোজেন থেকে আসবে। তাহলে আমি ধরো, আচ্ছা এটা অন্য কালি দিয়ে আঁকা উচিত ছিল, অন্য কালি দিয়ে এঁকে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এই যে সাদার 3টা আর সবুজের 3টা ইলেকট্রন, বেজোর ইলেকট্রন, এই যে 2, 3, এই যে টোটাল 6টা। আর দেখো এই 3টা তো চলে গেল, এই যে আরেকটা নাইট্রোজেনের 3টা চলে গেল, এখন অবশিষ্ট কয়টা থাকে? 2টা না? এই যে এখানে তাও 2টা, আর এরও নাইট্রোজেনের 2টা হবে। তাহলে এটা ধর সাদা দিয়ে বুঝাই,
এই যে দুইটা শেষ। দেখো এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা, এখন 2, আর এখানে 6টা, 8টা বোঝাচ্ছে। এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা, 8টা, এই যে 6 আর 2 8টা, তার মানে তারা দুজনেই অষ্টক নিয়ম পূরণ করে। ওকে, আচ্ছা। আর বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে তো, এই যে বন্ধন জোড় কয়টা, 3টা বা 3 জোড়া বন্ধন জোড়। বন্ধন জোড় মানে কয় জোড়া, জোড় মানে কি পেয়ার, বন্ড পেয়ার, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। BA4 এবং DC2 যৌগদ্বয়ের একটির গলনাঙ্ক কম হলে অপরটির গলনাঙ্ক কি বেশি। BA4, আচ্ছা বিটা কি, বিটা হচ্ছে 6 মানে কার্বন। এটা কে, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে বিটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে BA4টা আসলে কাকে বোঝাচ্ছে, এই যে বিটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে CH4 বোঝাচ্ছে। এবং আরেকটা কে, DC2, ডিটা হচ্ছে ক্যালসিয়াম আর সিটা কি, ক্লোরিন, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এটা আয়নিক যৌগ, কোনো সন্দেহ আছে না, আয়নিক। আর এটা কি, এটা হচ্ছে একটা সমযোজী যৌগ এবং অপোলার যৌগ, সমযোজী অপোলার, আচ্ছা। গলনাঙ্ক কার কম বলো, গলনাঙ্ক একটার কম আরেকটার বেশি, কার কম বলো, অবশ্যই আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, যে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক কি তোমার হচ্ছে আয়নিক যৌগ, এটার কি গলনাঙ্ক বেশি মিথেন থেকে, কারণ এটা কঠিন অবস্থায় থাকে, এটা কঠিন। তো কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কম থাকে, আকর্ষণ বেশি থাকে, ফলে তাকে তাপ দিয়ে গলাইতে বেশি তাপ লাগবে। আর এটা কি, এটা একটা গ্যাস, রাইট? তো এটার আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, আকর্ষণ অনেক কম। তো এর জন্য এর তাপ দিলে সহজে গলে যাবে, কারণ অণুগুলো সহজে দূরে দূরে আছে, আরও দূরে চলে যাবে। তো এর গলনাঙ্ক কম, এর কি বেশি। তো এই বৈশিষ্ট্যগুলো দিতে হবে, যে আণবিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য কী কী, এগুলো তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। ZX2 এবং ZX4 যৌগ অষ্টক নিয়ম পালন করে কিনা। আচ্ছা, ZX2টা কি, জেডটা কি, জেড হচ্ছে 16 পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, হ্যাঁ, তাহলে এটা সালফার। এক্সটা কি, এক্সটা হচ্ছে 9 মানে ফ্লোরিন। তাহলে ZX2 মানে বোঝাচ্ছে SF2, তাই না, এই যে SF2। আর ZX4 মানে কাকে বোঝাচ্ছে, SF4। তাহলে এটার মধ্যে দুইটাই যৌগ অষ্টক নিয়ম পালন করে কিনা সেটা দেখতে হবে, মানে দুইটাই অষ্টক নিয়ম পালন করতেছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে সালফার ডাইফ্লোরাইডটা দিয়ে স্টার্ট করি, SF2। চলো আমরা এটা এখানে দেখব। তাহলে প্রথমে সালফার ইলেকট্রন বিন্যাস করো, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে আমি যখন দেখব বেজীয় ইলেকট্রন কয়টা আছে, 1 2 3 4, এই যে বেজীয় ইলেকট্রন দুইটা আছে, তাহলে কয়টা ফ্লোরিন আসবে। আচ্ছা, ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসটা তোমাকে দেখাই। ফ্লোরিন তো 9, তাই না, তাহলে 1s2, 2s2, 2p5, কয়টা বেজোর ইলেকট্রন আছে এটা খেয়াল করো, 3 4 5, একটাই বেজোর ইলেকট্রন আছে, তাহলে একটা ফ্লোরিন আসবে, তার একটা বেজোর ইলেকট্রন সালফারে এই একটা ইলেকট্রনের সাথে শেয়ার করবে, আর একটা ফ্লোরিন আসবে, তার একটা বেজোর ইলেকট্রন এই একটা ইলেকট্রনের সাথে শেয়ার করবে। অর্থাৎ সালফারের দুইটা বেজোর ইলেকট্রন একটা ফ্লোরিন এখানে শেয়ার করবে, আর একটা ফ্লোরিন এখানে শেয়ার করবে, তাহলে দুইটা ইলেকট্রন শেয়ার হলো টোটাল, একজনের থেকে দুইটা আর দুইটা ফ্লোরিন থেকে দুইটা, টোটাল 4টা ইলেকট্রন শেয়ার হবে। তাহলে এখানে যেটা হবে দেখবা, যে এটা চিত্রটা একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা স্ট্রাকচারটা এরকম হবে, যে সালফার এখানে ফ্লোরিন, ধরো এখানে ফ্লোরিন, এই যেটা। তাহলে এটা চিত্রটা কেমন হবে দেখো, প্রথমে সালফার রাখবা, সালফার ডাইফ্লোরাইড এটা, তাহলে একটু এখানে কি, তাহলে এই জায়গাতে হচ্ছে প্রথমে সালফারটা দাও, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা বলো, 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা, 6টা, এই যে এখানে 2টা এখানে 4টা, 6টা। জোড়া কয়টা, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, 2 জোড়া, তাহলে এখানে 2টা জোড়া আগে দিয়ে নাও, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, আর এখানে একটা বেজোর, এখানে একটা বেজোর, তাহলে 2 জায়গায় 2টা ফ্লোরিন আসবে। ধরো এখানে দিয়ে দিলাম, এই যে ফ্লোরিন, এই জায়গায় ফ্লোরিন, আর শেষ কক্ষপথের সাথে এই জায়গায়, তাহলে এখানে হচ্ছে একটা ফ্লোরিন ইলেকট্রন, আর এখানে তো বাকিগুলো থাকবে, আর এখানেও ফ্লোরিন, এই একটা ইলেকট্রন শেয়ার করলো, বাকি 6টা।
তাহলে Sf2 তে সালফার কেন্দ্রীয় পরমাণু, তার কেন্দ্রীয় পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে দেখো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, মানে 8টা। তার মানে এই অষ্টক নিয়ম পূরণ করলো, অষ্টক নিয়ম, অষ্টক। এখন সালফার টেট্রাফ্লোরাইড মানে SF4টা দেখব, SF4। তাহলে দেখো সালফারের ইলেকট্রোমিনাসটা আমরা দেখলাম। সালফারে এখন উত্তেজিত করা লাগবে, কেন এটা বুঝো, কেন উত্তেজিত করা লাগবে। দেখো ভাইয়া, সালফারের এখানে আর কোনো বেজোর ইলেকট্রন আছে না, আমার সালফার টেট্রাফ্লোরাইড মানে SF4 যদি তৈরি করতে চাই, কয়টা বেজোর ইলেকট্রন দরকার, 4টা বেজোর ইলেকট্রন লাগবে যাতে 4টা ফ্লোরিন এসে যুক্ত হতে পারে, কিন্তু এখানে আছে 2টা। তার মানে কি করতে হবে, উত্তেজিত করতে হবে। এবং পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে এখানে উত্তেজিত করলে কোনটার ইলেকট্রন চলে যাবে, মানে দেখো এখানে কিন্তু একটা জোর ইলেকট্রন আছে, ওই জোর ইলেকট্রনটা ভেঙে যাবে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে এক জায়গায় যাবে, কোথায় যাবে, 3D-তে। দেখো 3s 3p, 3D কোথায়, 3D তো আছে কিন্তু ইলেকট্রন নাই, 3D 0, রাইট, 3D কি 0, এই যে এখানে লিখে দিচ্ছি 3D হচ্ছে 0। তাহলে এখানে ইলেকট্রনটা জাম্প দিবে, যে 3p এর এখান থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে 3D-তে চলে যাবে। তাহলে যদি যায় তাহলে ইলেকট্রোমিনাসটা কেমন হবে, যে উত্তেজিত করলাম, তাপ দিলাম, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4 ছিল, এখন 3p3, আর এখানে 3d1। তাহলে এই জায়গাতে বেজোর ইলেকট্রন 3টা, আর এই জায়গাতে একটা, 2 3 4 5, এই যে একটা। তাহলে এখন 4টা ফ্লোরিন আসবে, রাইট, এই যে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা, এখানে একটা, এই 4টা ফ্লোরিন আসলো। তো ফলে তৈরি করবে তোমার যৌগটা। তাহলে যৌগটা কেমন হবে দেখো, প্রথমে একটা সালফার আঁকো, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা দেখো, 1 জোড়া আছে এখানে, এই যে 1 জোড়া, বাকি কি 4টাই বেজোর, 1 2 3 4, 4টা বেজোরে ফ্লোরিন আসবে 4টা, এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন, ওকে। আচ্ছা, তাহলে এখানে ফ্লোরিনে একটা ইলেকট্রন শেয়ার, 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 আর এখানে 2, এই যে বাকিগুলো দিয়ে দাও। অষ্টক নিয়ম পূর্ণ করছে কিনা তুমি এখন আমাকে বলবা। অষ্টক নিয়ম আমরা যখন দেখি তখন ইউজুয়ালি আমরা ডিটারমাইন করি কেন্দ্রীয় পরমাণু থেকে। তুমি বলো তো যে এখান ফ্লোরিন, 4টা ফ্লোরিনের সাথে যৌগ গঠনের সময় সালফারে কয়টা ইলেকট্রন আছে বলো, দেখতে পাচ্ছ হয়তো বা, কয়টা আছে, 1 2 3 4 5, 5 জোড়া আছে। কয় জোড়া, 5 জোড়া। তার মানে যেহেতু 5 জোড়া আছে মানে 10টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, শেষ কক্ষে। তার মানে এটা অষ্টক নিয়ম পূরণ করে নেয়, এটা অষ্টক সম্প্রসারণ, 8-এর বেশি, অষ্টক সম্প্রসারণ, বোঝা গেছে, শেষ। সালফার টেট্রাফ্লোরাইড হচ্ছে অষ্টক সম্প্রসারণ। বড় কোশ্চেনতে আসি, এ ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও বি এবং সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে। এ ও সি কই, এটা হচ্ছে যে এখানে 2টা আর এখানে 3টা, 5টা আছে। তার মানে 5টা মানে কি, মানে বোরন বোঝাচ্ছে। এ হচ্ছে কি বোরন, যার ইলেকট্রন সংখ্যা 5 বা পারমাণবিক সংখ্যা 5। সিটা কি 2 আর 10, আর এখানে কয়টা 2 2 4 6 7, তার মানে সিটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, এ এবং সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলে, মানে বোরন এবং ক্লোরিন মিলে আমরা জানি BCl3 তৈরি করবে, তাই না, এই যে এটা। এবং এটা কিন্তু অষ্টক সংকোচন, এটা কি ভাইয়া, অষ্টক সংকোচন। তুমি অষ্টক সংকোচন বেসিক্যালি 3টা পড়বা, মানে 3টা কমন আসে আর কি। একটা হচ্ছে BCl3, একটা আছে BF3, একটা হচ্ছে BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড। এগুলো কিন্তু সব সমযোজী বন্ধন, ঠিক আছে, এগুলো আয়নিক বন্ধন না। এটা সমযোজী, এটাও সমযোজী, এটাও সমযোজী, এগুলো সব কি অষ্টক সংকোচন, সবগুলোই কি অষ্টক সংকোচন, মানে 8-এর কম ইলেকট্রন আছে। তুমি করে দেখবা, এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, এটা করে দেখবা। BCl3-তে দেখবা বোরনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, BF3-তেও দেখবা বোরন ট্রাইফ্লোরাইডেও 6টা ইলেকট্রন, বেরিলিয়াম ক্লোরাইডে দেখবা বেরিলিয়াম শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, মানে 8-এর কম, তাই তারা অষ্টক সংকোচন। আর বি এবং সি, বিটা কি দেখি 2, আর এখানে আছে 8টা 10টা 12, তার মানে ম্যাগনেসিয়াম। বি এবং সি মিলে তৈরি করবে কি, বি হচ্ছে ম্যাগনেসিয়াম, তাইলে বি ও সি মিলে তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর এটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে, কিভাবে দেখবা, যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছাড়ে,
তাই না? এটা আয়নিক বন্ধন না, তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছাড়লে কি হয়, ম্যাগনেসিয়াম 2+, যে নিয়নের ইলেকট্রন অর্জন করলো মানে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, অষ্টক নিয়ম মেনে চললো। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন তৈরি করলো, তার আগে ছিল 7টা ইলেকট্রন শেষ কক্ষপথ, এখন কয়টা, 8টা, 2 8 8, তার মানে সে আর্গন ইলেকট্রন অর্জন করছে, সে অষ্টক নিয়ম মেনে চলে। ঠিক আছে, অষ্টক নিয়ম মেনে চলে, অষ্টক নিয়ম মেনে চলে। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটাতে যাই। এ এবং সি দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করে। এ, এটা কি, পারমাণবিক সংখ্যা 4, মানে A4 কার্বলো বেরিলিয়াম। আর সিটা কি, ক্লোরিন। এই যে একটু আগে বলছিলাম বেরিলিয়াম এবং ক্লোরিন মিলে তৈরি করবে বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়ামের যোজনী কত, 2, চলে গেছে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী 1, চলে গেছে বেরিলিয়ামের কাছে। তাহলে এই যে মানে যৌগ গঠনকালে এটা একটা টেকনিক আর কি, একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়, ফলে আমি যৌগটা তৈরি করতে পারি। বেরিলিয়ামের যোজনী 2, এর একটা মিথ্যার ধাতু, চলে গেছে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী 1, চলে গেছে বেরিলিয়ামের কাছে। বেরিলিয়াম ক্লোরাইড এটা একটা সমযোজী বন্ধন, সমযোজী, এটা একটা সমযোজী বন্ধন। তাহলে এটাকে কি বলছে, যৌগের বন্ধন গঠন প্রক্রিয়াটা ডায়াগ্রামের সাথে ব্যাখ্যা করতে। তাহলে বেরিলিয়ামটা দেখো 4, এখানে হচ্ছে 1s2 2s2, এই যে এটা। এখন তোমার কোশ্চেন আসতে পারে, ভাইয়া এখানে তো বেজোর ইলেকট্রনই নাই, তাহলে ক্লোরিন কিভাবে যুক্ত হবে? কোনো প্যারা নাই, এখানে 2s2 আর একটা কি আছে 2p0, 2p0 আছে না, আছে, কিন্তু কোনো ইলেকট্রন নাই আর কি, কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন ভুলে দিয়ে দিচ্ছে। এখন বেরিলিয়ামকে উত্তেজিত করো, কি করবে, উত্তেজিত বা তাপ দাও, তাহলে কি হবে, 1s2, এখান থেকে ইলেকট্রন জাম দিয়ে 2p-তে যাবে, 2s1 2p1, তাহলে এখানে হচ্ছে একটা, এখানে একটা। এই যে এখন ক্লোরিনে আমরা জানি শেষ কক্ষপথে একটা বেজোর ইলেকট্রন আছে, একটা ক্লোরিন এদিকে আসবে আর একটা ক্লোরিন এদিকে আসবে। এরপরে কী করবা, চিত্রটা এঁকে দিবা। দেখো চিত্রটাও একটু এঁকে দিই তোমার জন্য। বেরিলিয়াম আঁকবা প্রথম কক্ষপথে 2টা, এবং দ্বিতীয় কক্ষপথের এখানে একটা, এখানে একটা, তো এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা কে আসবে, ক্লোরিন, এই যে তার একটা ইলেকট্রন শেয়ার করবে এখানে, আর এখানে একটা ক্লোরিন আসবে, তার একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এই যে ক্লোরিন হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, আর দ্বিতীয় কক্ষপথ আছে, এটা কি নিও, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, আর তৃতীয় কক্ষপথটা আমি এঁকে দিচ্ছি, এই যে তৃতীয় কক্ষপথটা এঁকে দিলাম আমি। বাকি কাজ হচ্ছে তোমার, এটা হচ্ছে BeCl2। ওকে, শেষ, বোঝা গেছে? আচ্ছা, আর হচ্ছে পরের কোশ্চেনটাতে যাই। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে এ এবং বি ও সি দ্বারা গঠিত যৌগদের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় কৌশল সহ বর্ণনা করো। এ এবং বি, এটা কি, এটা হচ্ছে পর্যায়ে 3, নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা 3টি ইলেকট্রন কম আছে। আচ্ছা, পর্যায়ে 3-এর এমন একটা মৌল যার নিকটতম নিষ্ক্রিয় মৌল থেকে 3টি ইলেকট্রন কম। আচ্ছা, পর্যায়ে 3-এর নিষ্ক্রিয় মৌলটা কে, আর্গন, আর্গনের থেকে 3টা ইলেকট্রন কম আছে, মানে কে, ফসফরাস। তাহলে এটা হচ্ছে ফসফরাসকে বোঝাচ্ছে, পর্যায়ে 3 না, তাহলে এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে ফসফরাস, আর্গনের থেকে 3টা ইলেকট্রন কম। বিটা কি, নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা 1টি ইলেকট্রন কম। আচ্ছা, পর্যায়ে 3-এ নিকটতম নিষ্ক্রিয় মৌল কে আছে, 3-এ নিকটতম নিষ্ক্রিয় মৌল 3-এ হচ্ছে ক্লোরিন, তো তার থেকে একটা ইলেকট্রন, সরি ক্লোরিন তো নিষ্ক্রিয় মৌল না, নিকটতম নিষ্ক্রিয় মৌল কি, আর্গন থেকে একটা ইলেকট্রন কম হলে কে হয় বলো তো, সেটা হয় হচ্ছে ক্লোরিন। 18, একটা ইলেকট্রন কম 17, তাহলে বিটা হবে হচ্ছে 17, মানে ক্লোরিন। আমি আনসারটাই বলে দিয়েছিলাম। তারপরে সি মৌলটা হচ্ছে পর্যায়ে 4, নিকটতম নিষ্ক্রিয় মৌল। তো পর্যায়ে 4-এর নিকটতম, পর্যায়ে 4-এর মৌল তো অনেক দূরে নিষ্ক্রিয় মৌলটা, তাই না, কে বলো তো, তোমার হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। হ্যাঁ 36, অনেক দূরে, কিন্তু আমি ওইটা চিন্তা করব না, আমি চিন্তা করব হচ্ছে আর্গনের কথা। পর্যায়ে 4 না, পর্যায়ে 4-এর কাছাকাছি তোমার হচ্ছে নিষ্ক্রিয় মৌলটা কে, আর্গন, ডেফিনেটলি। কে ভাইয়া, আর্গন, কারণ পর্যায়ে 4-এর না, বেসিক্যালি পর্যায়ে 3, পর্যায়ে 3-এ কে, আর্গন না, আর এখন বলছে পর্যায়ে 4-এর ক্রিপ্টন, এটা তো অনেক দূরে, এত দূরে আমরা হিসেব করবো না। দেখো নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা 2টি ইলেকট্রন বেশি আছে, মানে নিকটতম নিষ্ক্রিয় মৌল ধরো আর্গন, এটা থেকে 2টা ইলেকট্রন বেশি, 2টা ইলেকট্রন কি বেশি, তাহলে কত হবে, 18 আর 2 যোগ করলে 20, তার মানে পর্যায়ে তার 4, তার মানে ক্যালসিয়াম, ঠিক আছে, এটাকে ক্যালসিয়াম। আচ্ছা, আরেকবার এটা একটু এক্সপ্লেন করি। এই মৌলটা এমন একটা মৌল যার পর্যায়ে 3, ঠিক আছে, যার পর্যায়ে 3, এবং এই মৌলটা আইডেন্টিফাই করার জন্য একটা হিন্ট দেওয়া আছে, বলছে যে নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা 3 ইলেকট্রন কম, তার পর্যায়ে 3 এমন একটা মৌল আছে যার নিকটতম নিষ্ক্রিয় মৌল, আমি ধরে নিচ্ছি আর কি আর্গন, তার থেকে 3টা ইলেকট্রন কম, তাহলে আর্গন থেকে 3টা ইলেকট্রন বাদ দিলে কি, ফসফরাস হয়, এই যে ফসফরাস।
আর এটা পর্যায়ে 3, নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা একটি ইলেকট্রন কম, তাহলে 18 থেকে একটা কম হলে কত হয়? 17। এখন এটাতে ঝামেলা লাগবে আমি জানি। এটাতে সিতে হচ্ছে এমন একটা মৌল যার পর্যায়ে 4, পর্যায়ে কত? 4, এবং সেটা নিকটতম মানে কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলটা আছে না ওর থেকে কম না, কিন্তু এবার বলছে 2টা ইলেকট্রন বেশি, 2টা ইলেকট্রন বেশি। এখন তুমি যদি ক্রিপ্টন ধরতা, শুধু আমি ক্রিপ্টনের কথা বলছি না, ক্রিপ্টন যদি ধরতা, ক্রিপ্টনের পর্যায়ে 4, কোনো সন্দেহ নাই, এর সাথে 2টা ইলেকট্রন বেশি বলছে, 2টা ইলেকট্রন বেশি যোগ করলে এটা কি আর পর্যায়ে 4-এ থাকবে না, এটা পর্যায়ে 5-এ চলে যাবে। কোথায় যাবে? পর্যায়ে 5-এ। কারণ ক্রিপ্টনের পরে যে মৌলটা, ক্রিপ্টন 36 না, তারপর হচ্ছে 37, 38, এই মৌলগুলো কি পর্যায়ে 5-এ অবস্থিত, তাহলে এইগুলো হবে না। তাহলে চিন্তা করতে হবে এইভাবে যে পর্যায়ে 4-এ এমন একটা মৌল আছে, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল ধরো আর্গন, তো আর্গনের সাথে 2 যোগ করলে হয় 20, এবং 20কে ক্যালসিয়াম, যার পর্যায়ে কত? 4। তাহলে এখানে এইভাবে আমি ধরছি এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে বলছে এ এবং বি এবং সি দ্বারা গঠিত যৌগের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয়? আচ্ছা, তো নর্মালি এ এবং বি, পি এবং সিএল, পিসিএল মিলে PCl3 তৈরি হয়, এটা কিন্তু পানিতে দ্রবণীয়, বুঝছো? এটা কিন্তু পানিতে মিশে। আর ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে আমরা জানি ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও পানিতে মিশে। কিন্তু ভাই আমি তোমাকে বলি, যদি কোশ্চেনে শুধু PCl3 কথা বলে, তাহলে তুমি বলবে এটা একটা পোলার যৌগ, এটা পানিতে মিশে। যদি কম্প্যারিজন আসে, এটা একটা সমযোজী যৌগ, এটা কিন্তু পোলার, কিন্তু তুমি কম্প্যারিজনে আসতেছো, এটা সমযোজী, এটা আয়নিক, সেক্ষেত্রে তুমি বলবা যে এটা অদ্রবণীয়, কারণ তোমার বইটা এই আনসারটাই চাচ্ছে। দুইটা যখন কম্পেয়ারে যাবে, একটা সমযোজী আর একটা হচ্ছে আয়নিক, আর এটা হচ্ছে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। বোঝা গেছে ভাই কি বলছে? যদি একটা যৌগ বলে শুধু PCl3, তখন তুমি এটাকে পোলার যৌগ ধরবা, পানিতে মিশে সব ব্যাখ্যা করবা। যদি কম্পেয়ার আসে, তখন এটাকে অদ্রবণীয় ধরবা, এটাকে দ্রবণীয় ধরবা। বোঝা গেছে ভাইয়া? এটা একটু খেয়াল রেখো, তোমার আনসার এটাই চায়। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। 2-এর উভয় যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা? আচ্ছা, 2-এর উভয় যৌগ, এটা হচ্ছে কপার সালফেট, এটা পানিতে দ্রবীভূত হবে, কারণ এখান থেকে আমরা চার্জ পাচ্ছি 2টা। এই যে কপার সালফেট থেকে চার্জ পাই, একটা হচ্ছে কপার 2+, আর এটা কি সালফেট 2-, তাই এটা পানিতে মিশবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এই যে কপার 2+, এখানে পানির অণুগুলো আসবে, এটা তো 2+, অক্সিজেন হচ্ছে কি ডেল্টা 2-, এই যে, আর লিখলাম না, বুঝে নিও। আর সালফেটটা এই যে এখানে হচ্ছে পানির অণু আসবে, এই যে, আর হাইড্রোজেন কি পজিটিভ চার্জ, তাই সেগুলো কাছাকাছি। আচ্ছা, এটা তো পানিতে মিশবে, ঠিক আছে, পানিতে মিশে, পানিতে দ্রবণীয়। এখন অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়? হ্যাঁ, অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়, কারণ এটা একটা পোলারে যৌগ। এটা কি একটা পোলারে যৌগ, এটাও পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। তোমার একটা কোশ্চেন আসছে, ভাই আপনি তো একটু আগে বললেন যে একটা সমযোজী একটা আয়নিক হইলে আমি একটা অদ্রবণীয় ধরবো আর একটা দ্রবণীয় ধরবো, স্টিল এটা পোলার যৌগ, কিন্তু তোমাদের ক্লাসে এটা পোলার যৌগ হয়তো বা পড়ে না, এর কারণে আর কি আমি বলছিলাম যে এটা অদ্রবণীয়, এটা দ্রবণীয় তুমি হিসেবে দিবা। কিন্তু এখানে খেয়াল করো ভাইয়া, এমনই কিন্তু তোমার ক্লাসে পড়ায় যে এটা একটা পোলার যৌগ, পড়ায় না? এটা পড়ায়, তো এটাকে তুমি এখন অবশ্যই ধরতে পারো পানিতে দ্রবণীয়, পোলার যৌগ যেহেতু এটা পানিতে দ্রবণীয়, কিন্তু PCl3 পড়ায় না, এর জন্য আমি ওইভাবে আনসারটা তোমাকে দিলাম, বুঝছো? তাহলে এটা যেহেতু ক্লাসে পড়ায়, তাই এটাকে পোলার যৌগের পানিতে মিশে, আর এটা তো অবশ্যই পানিতে মিশবে, কারণ এটা একটা আয়নিক যৌগ, কপার সালফেটটা। যদি এটার ভিতরে আরও কিছু বন্ধন আছে, সমজীবী বন্ধন আছে, তারপর শূন্যবাহী সমজীবী বন্ধন আছে, বাট মেইনলি এখানে চার্জ আমি পজিটিভ নেগেটিভ পাচ্ছি, মানে আয়নিক বন্ধন ধরে আমি কাজটা করে ফেলবো, বলো পানিতে মিশবে। ওকে, তাহলে অ্যামোনিয়াটাও তো পানিতে মিশে, এটাও তুমি ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে, কারণ এটা একটা পোলার যৌগ। পরের কোশ্চেনটা, এরপর হচ্ছে দেখো কোশ্চেনটা কি বলছে, কয়েকটি প্রতীকী মৌল হলো, এ হচ্ছে 20 পারমাণবিক সংখ্যা মানে ক্যালসিয়াম, ডি হচ্ছে 9 মানে ফ্লোরিন, ই হচ্ছে 14 মানে সিলিকন, জি হচ্ছে 17 মানে ক্লোরিন। জি আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করে। জিটাকে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে আয়নিক এবং সমযোজী দুইটাই করে, রাইট? ধরো একটা এক্সাম্পল দিবে, NaCl, এটা আয়নিক, Cl2 এটা আবার কি সমযোজী, অথবা HCl দিয়ে দিবা, এটা কি সমযোজী। ওকে, বুঝলাম। ই কেবলমাত্র এক ধরনের যৌগ গঠন করে, ইটাকে সিলিকন, সিলিকন কিন্তু শুধুমাত্র এক ধরনের যৌগই গঠন করে, তাই না? এটা আমরা জানি, সিলিকন শুধুমাত্র এক ধরনের যৌগই গঠন করে, সেটা কি সমযোজী। যেমন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড হতে পারে, তারপর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড হতে পারে, এগুলো কি সমযোজী, এগুলো কি সমযোজী, এগুলো ব্যাখ্যা করে দিবা। আর এটা হচ্ছে শুধুমাত্র আয়নিকও করতে পারে, শুধুমাত্র না, আয়নিকও করতে পারে, সমযোজীও করতে পারে। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে আসি। আচ্ছা,
এখানে হচ্ছে চিত্রটা আগে থেকে দেয়া, কারণ কোশ্চেনটা দেখো কি বলছে, উদ্দীপকের এই মৌলটি দুটি রূপভেদের একটি বিদ্যুৎ পরিবাহী হলে অন্যটির নয়। এই মৌলটা কি? কার্বন নিশ্চয়ই। পর্যায়ে 2 গ্রুপ 14, মানে এই মৌলটাকে কার্বন, এটাকে কার্বন। কার্বন, তাহলে কার্বনের দুইটা রূপ, একটা হচ্ছে ডায়মন্ড, এই যে এটা হচ্ছে ডায়মন্ড, হীরা, আর এটা কি? এটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটে আসলে মুক্ত ইলেকট্রন থাকে, এর কারণে সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো ছোটাছুটি করে, ফলে এটা বিদ্যুৎ পরিবহন করে। মুক্ত ইলেকট্রন আছে, কিন্তু এর মুক্ত ইলেকট্রন নাই, মুক্ত ইলেকট্রন নাই, তাই সেটা বিদ্যুৎ অপরিবাহী, আর এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এরপর তোমাকে চিত্রগুলো দিতে হবে, চিত্রগুলো একটু কষ্ট করে ভাইয়া মুখস্থ করে নিও। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে আসি। উদ্দীপকের দুটি মৌল মৌলিক অণু তৈরি করে। আচ্ছা দুটি মৌল, কোন দুইটা মৌল মৌলিক অণু তৈরি করে? দেখো, এ হচ্ছে পটাশিয়াম 19 পারমাণবিক, এই কি মৌলিক অণু তৈরি করবেন না? ডি হচ্ছে ফ্লোরিন, আর ই হচ্ছে কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন এবং ফ্লোরিন দুইটাই মৌলিক অণু। মৌলিক অণু মানে কি? যেখানে মৌলিক পদার্থ, মানে যেখানে ও ছাড়া আর কেউ থাকবে না। তাহলে এফ এর জন্য হবে F2, আর অক্সিজেনের জন্য হবে O2। তাহলে এটা স্ট্রাকচার তো এরকম, দেখাই দিবা কেমনে গঠিত হয়, এটাও দেখাই দিবা কিভাবে গঠিত হয়, ঠিক আছে, মেকানিজমগুলো। ওকে, আমাদের আজকে ক্লাসের শেষ কোশ্চেন আমাদের এটা, ওয়াই এবং জেড এর মধ্যে গঠিত যৌগ পানির উপস্থিতিতে কিভাবে বিক্রিয়া করে? ওয়াইটা কি দেখি। ওয়াই হচ্ছে, আচ্ছা আগে এখানে কিছু হিন্ট দেয়া আছে। উল্লেখ্য এক্স এবং ওয়াই মৌল দুটি শক্তিস্তর থাকলে, মানে এক্স এবং ওয়াই এটা দুইটা শক্তিস্তর, মানে এখানেও এন এর মান 2, এখানেও এন এর মান 2, দুইটা শক্তিস্তর। জেড মৌলের 3টা শক্তিস্তর, মানে এখানে 3টা, এখানে 3টা। আচ্ছা, ওয়াই এবং জেড আমার দরকার এটা আর একটা। আচ্ছা, তাহলে এর 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন আছে 2 নম্বর শক্তি স্তরে। আর প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা, তাহলে 9, 2 আর 7 যোগ করলে 9, ঠিক আছে। 2 নম্বর শক্তি স্তরে 7টা, আর প্রথম শক্তি স্তরে 2টা, তাহলে 9, তার মানে ওয়াই হচ্ছে 9, মানে ফ্লোরিন। আচ্ছা, এখন এটা ফাইন্ড আউট করি, এটাকে 3 নম্বর শক্তি স্তরে আছে 4টা, নাকি 4টা, 1 2 3 4, 3 নম্বর শক্তি স্তরে আছে 4টা, তার মানে 4টা আছে, আর বাকি 2 নম্বরে আছে 8টা, আর প্রথমে আছে 2টা। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা 10টা, আর তৃতীয় কক্ষপথে 4টা 14টা, তাহলে এটা হচ্ছে সিলিকন, এটাকে সিলিকন। তাহলে জেডটা হচ্ছে সিলিকন, যার পারমাণবিক সংখ্যা 14, রাইট। আচ্ছা, এখন সিলিকন এবং ফ্লোরিন মিলে কিভাবে পানির সাথে বিক্রিয়া করে এটা জানতে চাইছে। তাহলে সিলিকন এবং ফ্লোরিন মিলে যে যৌগটা তৈরি করে, এটার নাম কি বলতো? সিলিকন সিলিকন টেট্রাফ্লোরাইড। এটার সাথে পানির বিক্রিয়া যদি হয়, তাহলে কি উৎপন্ন হবে? দেখো, ইজি, এটা ইজি। সিলিকন ফ্লোরাইডটাকে ভাঙলে আমরা পাই সিলিকন 4+ এবং 4F-। পানিকে ভাঙলে আমরা পাবো H+ এবং OH-। তাহলে আমরা জানি পজিটিভ নেগেটিভের কাছে যাই, 4+ যাবে ওর কাছে, তাহলে তৈরি করবে সিলিকন হাইড্রোক্সাইড, এই যে। আর এখানে H+ যাবে ফ্লোরিনের কাছে, তাহলে তৈরি করবে হাইড্রোজেন ফ্লোরাইড। এই হচ্ছে বিক্রিয়া। এখন সমতাকরণ যদি করতে চাও, দেখো এখানে ফ্লোরিন আছে কয়টা? 4টা, তাহলে সামনে 4 দাও, 4 দিলে হাইড্রোজেন 4টা, এখানে 4টা 8টা হয়ে যায়, তাহলে এখানে 4 দাও, 4 দোকানে 8, শেষ। ওকে, এইভাবে পানির উপস্থিতি কী করে? বিক্রিয়া করে, এটা হচ্ছে সমীকরণ, শেষ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা আমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়টা শেষ করলাম। ওকে, তাহলে আমাদের আজকের একটি ক্লাসে আমরা হচ্ছে আমাদের এই ওয়ান শটে রাসায়নিক বন্ধনে অনেকগুলো সিকিউ টাইপ দেখে ফেললাম। আশা করি এই ক্লাসের পর ইনশাল্লাহ এই অধ্যায়ের উপর কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে রাসায়নিক বন্ধনের উপর কী কী সিকিউ এসেছে সব তুমি দেখে নিলা। পরবর্তী যখন তুমি রিভিশন দিতে যাবে, দেখবে এই অধ্যায়টা একদম পানি পানি লাগতেছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা নতুন আরও একটি অধ্যায় নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।